আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ওয়ালাইকুম বন্ধুরা, যারা আসসালাম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান গল্পে গল্পে গ্রাফিক্স। আপনারা জানেন আজ বিশ্ব গ্রাফিক্স দিবস। গ্রাফিক্স ডিজাইন বর্তমান বিশ্বে অন্যতম একটি শিল্প হিসেবে দাঁড়িয়েছে এবং এই শিল্পকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব গ্রাফিক্স দিবস। সেই উপলক্ষে আমাদের কয়েকজন তরুণ গ্রাফিক ডিজাইনারকে নিয়ে এবং শিখতে আগ্রহী এমন অনেক ভাইদেরকে নিয়ে আমরা একসাথে আয়োজন করছি গল্পে গল্পে গ্রাফিক্স। আমরা অন্য প্রোগ্রামগুলোর মতো খুব বেশি আনুষ্ঠানিকতা না করে আমরা খুব গল্প করে এবং মজা করে করে আমাদের পুরো প্রোগ্রামটা চালিয়ে নিতে চাই। পুরো সময় আমরা গল্প করব, গল্পের মাধ্যমে জানবো গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেক ইনডেপথ জানার চেষ্টা করব। এবং আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন। তিনি ডাইনা নিউট্রিফোর্ডে প্রজেক্ট অফিসার হিসেবে আছেন এবং কাজ করছেন ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে। এবং আমাদের সাথে আছেন আলম হুমায়ুন কাইসান। তিনি গ্রাফিক্স লাইসের ম্যানেজিং ডিরেক্টর এবং তিনি দীর্ঘদিন যাবৎ শখের বসে গ্রাফিক ডিজাইন শেখা শুরু ওনার। সেখান থেকে তিনি দীর্ঘদিন যাবৎ গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে যাচ্ছেন এবং ওনাদের গ্রাফিক ডিজাইনের জার্নি শুরু কিভাবে এবং বর্তমান সময়ে ওনারা কিভাবে কাজ করছেন প্রত্যেকটা বিষয় আমরা ওনাদের থেকেই শুনবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমাদের যারা নতুন গ্রাফিক ডিজাইন শিল্পে আসতে আগ্রহী, গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করতে আগ্রহী, তারা যেন এই ভিডিও থেকে একটা সুন্দর গাইডলাইন পায় এবং তারা এই ভিডিও থেকে একটা অনুপ্রেরণা পায় যে সামনে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করার জন্য। তো আমরা প্রথমে চলে যাব গ্রাফিক্স লাইসের ম্যানেজিং ডিরেক্টর আলম হুমায়ুন কাইসান ভাইকে। হুমায়ুন কাইসান ভাইকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হুমায়ুন কাইসান ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মুশফিক ইলাহি ভাইকে। ওনার স্কলার আইটি হাবের পক্ষ থেকে আজকে অসাধারণ একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আনন্দিত এরকম একটা অনুষ্ঠানে আমি একজন নগণ্য হিসেবে এখানে শরীক হতে পেরে। ধন্যবাদ মুশফিক ভাই। হুমায়ুন কাইসান ভাই, আমাদের অনেক ভাই বন্ধুরা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনলাইন সেশনে। আমরা পুরোটা সময় জুড়ে আপনাদের থেকে শুনবো কিভাবে গ্রাফিক ডিজাইনে আমরা শুরু করতে পারি, কিভাবে শিখতে পারি। কাইসান ভাইয়ের কাছে আমরা একটা প্রশ্ন নিয়ে শুরু করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমরা অনেক গ্রাফিক ডিজাইন শুরু করতে চাই, গ্রাফিক ডিজাইন শিখতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে গ্রাফিক ডিজাইন জিনিসটা কি, বা গ্রাফিক ডিজাইন আমরা কেন শিখবো? এই ব্যাপারটা যদি আপনি প্রথমেই মানে গ্রাফিক ডিজাইনের ডেফিনিশনটা দিয়ে শুরু করতেন আজকের আলোচনা। ধন্যবাদ মুশফিক ভাই। খুবই সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। এক্ষেত্রে আমি আরেকটু যুক্ত করতে চাই, প্রশ্নের সাথে যুক্ত না। আসলে গ্রাফিক্স ডিজাইনিং হচ্ছে একটা সেক্টর যেটা মানে যেটার ব্যক্তি অনেক বেশি। সো এই ডেফিনেশনে যদি যেতে চাই, হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন অর হোয়াট এভার ইট ইজ, এই বিষয়ে বলার আগে আমি খুবই চেষ্টা করেছিলাম গত 2-3 দিন ধরে যে আসলে গ্রাফিক্স ডিজাইনিং বলতে কি বোঝানো হয় বা গ্রাফিক্স ডিজাইনিং এর ডেফিনেশন কি হতে পারে বা আইডিয়াল একটা ডেফিনেশন আমি খুঁজছিলাম। কিন্তু যা দেখলাম এখানে আসলে এটি এমন একটি সেক্টর যার কোনো লাইক মানে কোনো কুল কিনারা নাই আর কি। এটা অনেক বেশি গভীর একটা সেক্টর। তো তারপরও আমি যতটুকু পেরেছি আমার নিজের মতো সাজিয়ে নিয়েছি একটা ডেফিনেশন, যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং বলতে মূলত এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে শিল্পী তার কোনো তথ্য বা ছবিকে শৈল্পিক আকারে সাজিয়ে আহ আমাদের জনগণের সামনে, মানুষের সামনে উপস্থাপন করেন। আর এর সাথে আরেকটু যদি বলি, গ্রাফিক ডিজাইনিং মূলত একটা আহ মানে আমার জন্য গ্রাফিক ডিজাইনিংটা হচ্ছে একটা কেরিয়ার গঠনের অন্যতম একটা মাধ্যম। কারণ গ্রাফিক ডিজাইনিং নিয়ে যারা পড়ালেখা করছেন কিংবা গ্রাফিক ডিজাইনিং কে যারা পেশা হিসেবে নিচ্ছেন, ওনারা আসলে এত বেশি স্টাডি করছেন এই বিষয়টা নিয়ে, ওনারা এত বেশি বিষয়টার নিয়ে ঘাটাঘাটি করছেন যে এখানে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অনেক কিছু এখানে ইনক্লুড থাকে। তো গ্রাফিক ডিজাইনিং কে আমার মতে এটা শুধুমাত্র শিল্পীর ডিজাইন করা সামান্য একটা ডিজাইন বললে ভুল হবে। সেটি হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইনিং, যারা আইডিয়াল গ্রাফিক ডিজাইনিং বা আইডিয়াল গ্রাফিক ডিজাইন করেন তাদের ডিজাইনের মধ্যে একটা শৈল্পিক ছোঁয়া থাকে। তার সাথে সাথে
ডিজাইন থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। সো আমার ডেফিনেশন হচ্ছে গ্রাফিক ডিজাইনিং শিল্পীর আঁকা শৈল্পিক প্রদর্শনের সাথে সাথে কিছু শিক্ষণীয় বিষয়। এটাই হচ্ছে আমার ডেফিনেশন, যেটাকে আমরা বলতে পারি। আদারওয়াইজ আচ্ছা অনেক অনেক ডেফিনেশন পাওয়া যায়। আচ্ছা আমাদের কাছে অনেকগুলা প্রশ্ন আসছে, মানে আপনার কাছে প্রশ্ন ছিল যে শুরু করার প্রক্রিয়াটা। আমরা অবশ্যই শুরু করার প্রক্রিয়া নিয়ে শুনবো। আমরা কাইসান ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন রাখি। আমরা যে গ্রাফিক ডিজাইনটা শিখবো, আদৌ গ্রাফিক ডিজাইন একটি কেরিয়ার হিসেবে নামার জন্য সেফ কিনা, বা কেরিয়ার হিসেবে নামা যায় কিনা? আচ্ছা, এই প্রশ্নটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো আমি আমার দর্শকদের নিকট, আমার উপস্থাপক মহোদয়ের নিকট একটু সময় চেয়ে নিচ্ছি। কারণ কেরিয়ার আসলে সহজ কোনো বিষয় নয়। তার কেরিয়ারের সাথে একটা মানুষের অনেক কিছু জড়িত থাকে, তার জীবন জীবিকা জড়িত থাকে। তো আমি দুইটা মতামত, আমার দুটো অভিমত আমি দর্শকদের জন্য বলবো। একটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, আর একটা হচ্ছে আমাদের দেশের উপরে হ্যালো। ডিপেন্ডেন্ট। জি মঈন ভাই, আপনাকে শোনা যাচ্ছে। ও, এটা হচ্ছে আমার মাইক্রোফোনের একটু সফটওয়্যার প্রবলেম হয়েছে, তো আমি একটা এক্সটার্নাল মাইক্রোফোনের সাথে লাগিয়ে রেখেছিলাম, সেজন্য একটু কিছুটা প্রবলেম হচ্ছে। সরি অ্যাবাউট দ্যাট। ওকে, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। আহ অনেক ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় করে দিলেন, সেই কারণে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আপনাদের প্রোগ্রামে অংশগ্রহণ করানোর জন্য। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছি এই জন্যই। দয়া করে যদি আমাকে আপনার প্রশ্নটি আবার করতেন, আমি আসলে আপনার প্রশ্নটি ভালোভাবে শুনতে পারি। হ্যাঁ, আমরা আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের কাইসান ভাই একটা আলোচনা রাখছিলেন, এটার পরে আমরা আপনার কাছে আসছি। কিছু প্রশ্ন আছে আপনার জন্য, সেই জি প্রশ্নগুলো অবশ্যই। নিয়ে আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। জি অবশ্যই। জি কাইসান ভাই। জি, জি, আমি বলছিলাম যে কেরিয়ার গঠনে গ্রাফিক ডিজাইনিং এর ভূমিকা নিয়ে আর কি। তো এখানে অনেকে প্রশ্ন করছেন কেরিয়ার, গ্রাফিক ডিজাইনিং নিয়ে কেরিয়ার কেমনে সাজানো যায়, কিংবা গ্রাফিক ডিজাইনিং এ যারা কেরিয়ার স্টার্ট করতে চান তারা কিভাবে স্টার্ট করতে পারেন, এই বিষয়গুলো অনেক প্রশ্ন আমাদের মনে আসতে পারে। তো সেক্ষেত্রে আমি বলেছি আমি দুটো অভিমত পেশ করব। একটা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রাফিক ডিজাইনিংটাকে কেরিয়ার হিসেবে নেওয়াটা কেমন হবে, এবং আরেকটি হচ্ছে জাতীয় পর্যায়ে তথা বাংলাদেশের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনিংটাকে কেরিয়ার হিসেবে নেওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে। সোফার আমি আগেই বলেছি আমি অত বেশি অভিজ্ঞ কেউ না, বাট একটু স্টাডি করার পরে আমার যা মনে হলো আর কি, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো অনেকে প্রশ্ন করছেন যে কেরিয়ার গঠনে গ্রাফিক্স এর ভূমিকা কি থাকতে পারে, এবং আরেকজন আমি স্ক্রিনে দেখলাম প্রশ্ন করেছেন কিভাবে তিনি গ্রাফিক ডিজাইনিং স্টার্ট করতে পারেন। গ্রাফিক ডিজাইনিং স্টার্ট কেমনে করা যায় এটা আমি প্রথমে বলিনি। একদম সিম্পল একটা বিষয়। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গ্রাফিক ডিজাইনার, জাস্ট সার্চ ইট অন ইউটিউব। একদম ইজি একটা ওয়ে। আর এটা এই জন্য বলছি, আমাদের বাংলাদেশে অনেক অনেক ইনস্টিটিউশন দেখা যাচ্ছে যারা কিনা খুব মোটা অঙ্কের টাকা নিয়ে গ্রাফিক ডিজাইনিং শেখাচ্ছেন। তো এর মধ্যে হয় কি, যারা খুব আগ্রহ নিয়ে ওনারা ইনস্টিটিউশনে যাচ্ছেন গ্রাফিক ডিজাইনিং শেখার কারণে, কিন্তু গ্রাফিক ডিজাইনিং এ যখন উনি প্রথমে স্টার্ট করবেন, স্টার্টিং প্রাইমারি লেভেল যখন তিনি স্টার্ট করবেন, তখন দেখা যায় খুব বেশি বিরক্ত তিনি হয়ে যান। কারণ বিষয়গুলো অত বেশি ইজিও না। গ্রাফিক ডিজাইনিংটা ধরতে পারলে ইজি, আর যদি আপনি ক্যাচ করতে না পারেন, ধরতে না পারেন, তাহলে অনেক কঠিন একটা বিষয়। সো যখন আপনি স্টার্ট করবেন তখন দেখা যাচ্ছে ওনারা যখন আপনাকে একটু প্রেসার দিবেন, তখন আপনি ওই ইনস্টিটিউশন থেকে পালিয়ে চলে আসবেন। আপনি গ্রাফিক বলবেন গ্রাফিক ডিজাইনিং ভালো লাগছে না, তো অনেকটা আঙ্গুল টক টাইপের কথাবার্তা। তো আমি কখনো সাজেস্ট করব না কোনো ইনস্টিটিউশনে গিয়ে গ্রাফিক ডিজাইনিং শেখার। হ্যাঁ, এখানে দুটি মতামত থাকতে পারে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ধৈর্য নিয়ে, আপনি যদি নিজের দৃঢ় প্রত্যয় নিয়ে কোনো ইনস্টিটিউশনে গিয়ে শিখতে পারেন, দ্যাট উইল বি ভেরি গুড ডিসিশন। কারণ ইনস্টিটিউশনে শেখা আর ইউটিউবিং থেকে শেখা অনেক ভিন্ন একটা বিষয়। ইনস্টিটিউশনে আপনাকে হাতে কলমে শেখাবে, আপনাকে প্রশিক্ষণের মাধ্যমে শেখাবে। বাট ইউটিউব থেকে যখন আপনি শিখবেন, তখন দেখা যাবে আপনি নিজের মতো করে শিখছেন। তো ইউটিউব থেকে যখন আপনি শিখবেন, এই ইউটিউব থেকে শেখার মধ্যে আর প্রশিক্ষণের থেকে শেখার মধ্যে অনেক ব্যবধান আছে অবশ্যই। তো এখানে আমার কথা একটাই, যদি আপনি মোটা অঙ্কের টাকা খরচ করে দৃঢ় প্রত্যয় নিয়ে গ্রাফিক ডিজাইনিং শিক্ষার আগ্রহ নিয়ে যান, তাহলে আপনি শিখতে পারবেন, এবং আমি এটাই আপনাকে সাজেস্ট করব। আর আরেকটি বিষয়, যদি আপনার ধৈর্য শক্তি আমার মতো কম হয়, এবং খুব একটু কিপটামি করার চিন্তা ভাবনা থাকে, এবং আপনি যদি মনে করেন না এত টাকা খরচ করবো না,
দেন একদম ইজি ওয়ে, আপনি গুগলে যাবেন, ইউটিউবে সার্চ দিবেন, প্রত্যেকটি ধাপ আপনি আস্তে আস্তে শিখবেন, যেটা আমি করেছি। সো এই বিষয়টা হচ্ছে মূলত এভাবে স্টার্টিং করা যায়। আর কেরিয়ার গঠনে গ্রাফিক ডিজাইনিং এর কথা যদি বলি, আপনি যদি আপনার চিন্তা ভাবনা থাকে আপনি গ্রাফিক ডিজাইনিং শিখেছেন, আপনি 2-1 বছরের মধ্যে লাখ কোটি 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 হয়ে যাবেন, কিংবা আপনি খুব টাকা কামাই করবেন, সেক্ষেত্রে এটা আপনার ভুল ধারণা। ইন এ কমন সেন্টেন্স, এটা আপনার ভুল ধারণা। কেন বলছি ভুল ধারণা? দেখেন, গ্রাফিক ডিজাইনিং একটা সেক্টর যেখানে আপনি 10 বছর কাজ করেও 50% কাজ শিখতে পারবেন না। এটা আমার কথা না, এটা ইন্টারন্যাশনাল গ্রাফিক ডিজাইনারদের কথা। কারণ গ্রাফিক ডিজাইন, আমি আগেও বলেছি, গ্রাফিক ডিজাইনটা অনেক ব্যক্তি, অনেক দীর্ঘ একটা পথযাত্রা। তো আপনি যদি মনে করেন 2-3 বছরের মধ্যে আপনি লাখ কোটি 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 হবেন, কেরিয়ার গঠন করবেন, এটা কখনো সম্ভব না। তবে এক্ষেত্রে একটা কাজ করা যায়। আমি বলেছি দুটি অভিমত পেশ করব। প্রথমটা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রাফিক ডিজাইনারদের চাহিদা এবং তাদের কেরিয়ার। আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি আমরা দেখি, গ্রাফিক্স ডিজাইনিংটাকে অনেক বেশি মাত্রায় প্রাধান্য দেওয়া হয়, অনেক বেশি মাত্রায় সম্মান করা হয়, অনেক বেশি মাত্রায় তাদেরকে সম্মানই দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি দেখেন, তা কখনো ওই মাত্রায় কখনো দেওয়া হয় না। কারণ আপনি দেখেন, আমাদের কাছে কোনো গ্রাফিক ডিজাইনিং করতে হলে আমরা দৌড়ি হচ্ছে আহ দেশের কোনো একটা স্বনামধন্য প্রেসের কাছে, কিংবা আমাদের এরিয়া আশেপাশে যতগুলো প্রেসের দোকান আছে ওখানে গিয়ে আমরা ডিজাইনটা করে নিচ্ছি। তো এই ডিজাইনটা যে আমরা করে নিচ্ছি, আসলে গ্রাফিক ডিজাইনিং এর যেই ইনস্ট্রুমেন্ট গুলো দরকার তার কোনোটাই আমরা ওখানে পাই না। জাস্ট একটা সিম্পল কোনো মতে জাঁকজমকপূর্ণ একটা ডিজাইন করে দিয়ে আমরা সেটা ব্যানার কিংবা যে কোনো পোস্টার ফেস্টুন হিসেবে ইউজ করছি। এটা মূলত গ্রাফিক ডিজাইন না, এটা হচ্ছে জাস্ট কিছু টাকা কামানোর ওয়ে। তো যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে সফল, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রাফিক ডিজাইনিং কে ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, তাদের কয়েকজনের নাম আসলে আমি লিখে রেখেছি, কারণ আমি অত ভালো স্টুডেন্ট না, খুবই গর্দভ টাইপের একটা স্টুডেন্ট সোফার। তো এই জন্য আমি তাদের নামগুলা লিখে রেখেছি। খুব স্বনামধন্য 2021 এর টপ 5 ফেমাস গ্রাফিক ডিজাইনার যারা আছেন সবার নামটা আমি লিখলাম। একজন আছেন জেসিকা ওয়েলেস, তারপরে আছেন জ্যাসন সান্টা মারিয়া, এর পরবর্তীতে আছেন ডেভিড শেটকুইন, এরপরে ডেভিড মিলান, পরবর্তীতে লুক চয়েস, আরো 2-1 জন আছেন যারা একসাথে তাদের পজিশনটা ধরে রেখেছেন। তাদের মধ্যে মাইক পেরি এবং জেনাত লাও আছেন। তো ওনাদের গ্রাফিক ডিজাইনিংটা যদি আপনি দেখেন, ওনারা একটা গ্রাফিক ডিজাইন করলে কিন্তু লাখ টাকা কামান। আশ্চর্য লাগতে পারে, আমরা ডিজাইন করে 200-300 টাকা কামাতে পারছি না, আর ওনারা একটা ডিজাইনের মাধ্যমে 2-1 লাখ টাকা আরো বেশি টাকা কামান। আপনারা ইতিমধ্যে জেনেছেন এমআই, যেটি রেডমি আমরা খুব বেশি পরিচিত সেট এমআই ব্র্যান্ড, ওরা জাস্ট একটা লোগোকে সামান্য চেঞ্জ করেছে, এর জন্য কত মিলিয়ন টাকা ওনারা খরচ করেছেন সেই গ্রাফিক ডিজাইনারের কাছে। এবং সেই ডিজাইনটা আমাদের অনেকে বলছেন এটা তো রেক্টেঙ্গুলারটাকে একটু আমার মনে আসছে না, এটা ব্যক্তিটা কমায় দিলে কিংবা সার্কেলটা একটু ঘুরিয়ে দিলেই তো এখানে কাজটা শেষ, এখানে এত কি কি আছে বা এত টাকা দেওয়ার কি আছে? আসলে যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রাফিক ডিজাইনার, ওনারা কখনো গ্রাফিক ডিজাইনের জন্য টাকা নেন না। ওনারা টাকা নেন ওনাদের মাথার জন্য, ওনাদের ক্রিয়েটিভিটির জন্য, এবং যে গ্রাফিক ডিজাইনটা করেন সেই ডিজাইনের পিছনে ওনাদের একটা হিস্ট্রি থাকে, ওনাদের একটা আইডিয়া থাকে। ওনারা জাস্ট আইডিয়া শেয়ার করেন, সেই আইডিয়াটার জন্য ওনারা টাকা নেন। তো আমাদের বাংলাদেশে এটা কখনো সম্ভব না, কারণ আমাদের কাজ হচ্ছে উই ডোন্ট নিড এনি আইডিয়া, উই জাস্ট নিড ওয়ার্ক হার্ড and you will be a successful businessman, work hard you will be a successful graphic designer, work hard you will be a good teacher। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। বাট আপনি যখন আন্তর্জাতিক ভাবে দেখবেন, গ্রাফিক ডিজাইনাররা কখনো গ্রাফিক ডিজাইন সেল করে না, ওনারা জাস্ট আইডিয়াটা সেল করে, ওনাদের আইডিয়া, ওনাদের যে হিস্ট্রি সেটা সেল করেন। তো আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রাফিক ডিজাইনারদের কেরিয়ার নিয়ে নো ডাউট আপনি একজন সফল গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, যেহেতু আমি কোনো মানে উপদেশক ও না, আমি কোনো কিছুর উপদেষ্টাও না, গ্রাফিক ডিজাইনিং এর উপদেষ্টা হিসেবেও কাজ করছি না। তো তারপর আমার মতামতটা আমি বলছি ফ্রম মাই পার্সপেক্টিভ। আপনি বাংলাদেশের থেকে একটা কাজ করতে পারেন, গ্রাফিক ডিজাইনারকে ফুল টাইম জব কিংবা ফুল টাইম কেরিয়ার হিসেবে না দেখে, আমরা যারা ছোটখাটো মানুষ আছি, আমরা আমাদের মতো আপনারা লাইক হাফ টাইম কিংবা লাইক এটা কি বলে পার্ট টাইম ডিজাইনার Part-time job. ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, পার্ট টাইম জব কিংবা পার্ট টাইম ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। কারণ দেখেন,
আমরা হচ্ছে স্টুডেন্ট, তো স্টুডেন্ট স্টাডির পাশাপাশি আমরা যদি গ্রাফিক ডিজাইনারটাকে পার্ট টাইম কেরিয়ার হিসেবে চুজ করি, এটা অনেক অনেক ভালো একটা কাজ হতে পারে। কারণ আগের পরিবেশ 2015 আগে আমি গ্রাফিক ডিজাইনিংটাও দেখেছি, 15 সালের পরেও আমি গ্রাফিক ডিজাইনিংটা দেখেছি। 2015 আগে যে গ্রাফিক ডিজাইন গুলো হতো সেগুলো হচ্ছে মূলত কোনোভাবে একটা ডিজাইন করে দেওয়া। আর 2015 পর থেকে, স্পেশালি 2018 পর থেকে আমি যা দেখছি আমাদের গ্রাফিক ডিজাইনাররা এত সুন্দর কাজ করছেন, এত ভালো কাজ করছেন যে ওনাদের ডিজাইন গুলা আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক সুনাম কামিয়েছেন। তো আমার মতামত থাকবে, আপনারা ফুল টাইম কেরিয়ার হিসেবে গ্রাফিক ডিজাইনিংটাকে চয়েস না করে আপনারা পার্ট টাইম হিসেবে এখানে জয়েন করতে পারেন। এবং এর জন্য আরেকটা বিষয় হচ্ছে, গ্রাফিক ডিজাইনিংটা মূলত শুধুমাত্র পেশা হিসেবে নিতে হবে এমনটাও না। গ্রাফিক ডিজাইনিং কিন্তু শখ থেকেও শেখা যায়। আপনার শখ আছে, আপনি চাচ্ছেন আপনার বিষয়টাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন, সো ইউ শুড গো ফর বিং আ গ্রাফিক ডিজাইনার। কারণ গ্রাফিক ডিজাইনার থেকে আপনি যখন শখ হিসেবে নেবেন তখন একটা ভালো জিনিস আপনি পাচ্ছেন, আপনার শখ পূরণ হবে, সাথে আপনার কিছু ইনকামও হবে। আর আপনি যখন কেরিয়ার হিসেবে নেবেন তখন আপনার কাছে হতাশা মনে হবে। ঠিক সেই সময় যদি আপনি ধৈর্যের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করে যেতে পারেন, তখন আমার মতে গ্রাফিক ডিজাইনিংটা অনেক বেশি সাকসেসফুল, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা সেক্টর আপনার জন্য হতে পারে। আর আমরা জানি কেরিয়ার গঠনে কয়েকটি বিষয় নিয়ে খুব বেশি মাথায় রাখতে হয়, যে বিষয়গুলো আসলে না বললে নয়। কেরিয়ার গঠনে কিছু স্পেশাল কোয়ালিটি, এক্সপিরিয়েন্স দরকার হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার আত্মসম্মান বোধ এবং বিষয়টা বা আপনি যে কেরিয়ারটা চয়েস করছেন সেই কেরিয়ারটার ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সমাজ কি বলছে, দেশ কি বলছে, জাতি কি বলছে, এই কেরিয়ারটা নিয়ে আমাদের দেশের এক্সপেকটেশন কি, এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা অবশ্যই করতে হবে। এর পরবর্তীতে পার্সোনাল যে আত্মবিশ্বাসটাও লাগবে, সেলফ কনফিডেন্স লাগবে। এর পরবর্তীতে দৃঢ় প্রত্যয় লাগবে, আপনার কাছে দৃঢ় প্রত্যয় থাকা লাগবে। এরপর পরবর্তীতে সততা, নৈতিকতাও থাকতে হবে। আর প্রত্যেকটা সেক্টর, শুধু গ্রাফিক ডিজাইনিং এর সততা নৈতিকতা লাগবে এমনটা না, আমাদের প্রত্যেকটা জব, প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা বিষয়ে আমাদের নৈতিকতা, সততাটা প্রয়োজন। এর পরবর্তীতে আপনার উদ্যোগ লাগবে, আপনার কাজের প্রতি আগ্রহ লাগবে, এবং এগুলো আমি বলছিলাম কেরিয়ার গঠনের যে গুণগুলা লাগবে এগুলাই। আর এর পরবর্তীতে যদি দেখি আমরা সৃজনশীল চিন্তন ক্ষমতাটা লাগবে আমাদের, যে আমরা যেটাকে বলি ক্রিয়েটিভিটি। তো এই বিষয়গুলো খুবই বেশি ইম্পর্টেন্ট কেরিয়ার গঠনের কাইসান ক্ষেত্রে। এবং ভাই, আমি সর্বশেষ, আপনার কাছে জি আরেকবার আসবো। আমরা একটু মঈন ভাই থেকে কিছু প্রশ্ন নিতে চাচ্ছিলাম। জি জি জি, কারণ অবশ্যই। হচ্ছে আপনি, আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমরা আপনার কাছে আরো একবার আসতে হবে। তো আচ্ছা, আমরা মঈন ভাই থেকে মুশফিক ভাই, মুশফিক জি, ভাই, আমি আরেকটা মিনিট সময় চেয়ে নিচ্ছি। একদম লাস্ট পর্যায়ে যেটা আমাকে প্রশ্ন ওকে। করা হয়েছিল যে গ্রাফিক ডিজাইন কেরিয়ার হিসেবে নেওয়া, তো কেরিয়ার হিসেবে যদি গ্রাফিক ডিজাইনিং কে নিতে হয়, সেক্ষেত্রে আপনার ফার্স্ট যে কোয়ালিটি ইউ নিড, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। আপনি যদি গ্রাফিক ডিজাইনিং কে কেরিয়ার হিসেবে নিতে চান, ফার্স্ট অফ অল আপনার ক্রিয়েটিভিটি থাকা লাগবে। এর পরবর্তীতে আপনার প্রচুর শ্রম লাগবে। কারণ এটা বলছি, দেখা যাবে আপনার কাছে একটা ডিজাইন চাইলে আপনি ডিজাইনটা করে দিলেন, ওনার পছন্দ হলো না, আপনাকে আরেকটা ডিজাইন করতে দিল, তাও পছন্দ হলো না, তখন আপনি হাল ছেড়ে দিতে পারবেন না, যে বলবেন না ধরো ভাই আমি আপনার কাজ করবো না, পছন্দ হচ্ছে না আপনাকে, আপনি কি এগুলা, এইভাবে কিছু বলতে পারবেন না। আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ আপনি ওনার ডিজাইনটা করছেন, সাথে সাথে ওখান থেকে আপনার আইডিয়া গেদার হচ্ছে। এর পরবর্তীতে লাস্ট যে কোয়ালিটিটা আপনার লাগবে সেটা হচ্ছে ধৈর্য। এবং মনে রাখবেন, ধৈর্য এবং পরিশ্রম কখনো একটা বিষয় না। একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, যেটাকে আমরা প্রচুর পরিশ্রম বলি, আরেকটা হচ্ছে ধৈর্য। তো আপনার যদি ধৈর্য থাকে, আপনার যদি মনে করেন আপনি হার্ড ওয়ার্কিং পারসন, এবং আপনি যদি মনে করেন ইউ হ্যাভ আ লট অফ ক্রিয়েটিভিটি, আপনি যদি মনে করেন আপনি প্রচুর ক্রিয়েটিভিটি দেখাইতে পারবেন, সেক্ষেত্রে নো ডাউট ইউ শুড কাম আপ উইথ আস, ইউ শুড কাম ইন দিস কেরিয়ার হুইচ ইজ গ্রাফিক ডিজাইনিং। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড, এন্ড থ্যাংক ইউ। আসলে আমরা জানি যে মানে প্রত্যেক ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য ধৈর্য, হার্ড ওয়ার্কিং এবং লেগে থাকার যে একটা মন মানসিকতা, এগুলো প্রয়োজন হয়। এবং আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমরা যদি আমাদের পড়ালেখার পাশাপাশি, আমাদের মেইন জবের পাশাপাশি গ্রাফিক ডিজাইনটাকে শখের বশে নিতে পারি, তাহলে আমরা এক সময় গিয়ে যদি গ্রাফিক্স থেকে আমরা ওই লেভেলের সফলতা আসতে শুরু করে, তখন আমরা কিন্তু আমাদের মেইন জবটা লিভ করে আমরা গ্রাফিক ডিজাইনে পার্মানেন্ট হতে পারবো। বাট আমরা যদি আমাদের পার্মানেন্ট কোনো চিন্তা না করে গ্রাফিক ডিজাইনের সাথে থাকতে চাই, বা এরকম কোন একটা
পেশায় আসতে চাই, যেটাতে অনেক ক্রিয়েটিভিটি দরকার, অনেক ধৈর্য দরকার, যদি আমরা পরে সাস্টেইন করতে না পারি, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আমরা হয়তো আর মানে অন্য জব সেক্টরেও মুভ করতে পারবো না। আবার এই জায়গাটা তো আমাদের সাকসেসের সাথে অনেক টাফ হবে। আমি বলছি না সাকসেস আসবে না, সাকসেস অবশ্যই আসে, বাট সাকসেস আসার জন্য আপনাকে সেই পরিমাণ এফোর্ট দিতে হবে। এফোর্ট না দিলে কখনোই সাকসেস আসে না। আমরা আমাদের মঈন ভাইয়ের কাছে প্রশ্ন নিতে চাচ্ছিলাম। মঈন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি মঈন ভাই। আসলে হ্যালো। জি মঈন ভাই। জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, মানে গ্রাফিক ডিজাইন যখন আমরা শুরু করতে চাইবো, আমরা এজ এ স্টুডেন্ট প্রথমে যেহেতু গ্রাফিক ডিজাইন শুরু করতে চাইবো, অনেককেও দেখা যায় এমন সময় কম্পিউটার কিভাবে অন করতে হয় এই ব্যাপারটা অনেকের জানা থাকে না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করতে পারি, এবং এই যে আমাদের এই প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার শেষ ধাপ কোথায়, মানে গ্রাফিক ডিজাইন শিখলে শেষ পর্যন্ত আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারি যদি আমি লেগে থাকতে পারি, এই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। জি, ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমি সবার প্রথমে শুরু করতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্নটা করেছেন সেটি হচ্ছে বেসিক কম্পিউটার না জানা সত্ত্বেও কিভাবে মানুষ গ্রাফিক্স ডিজাইন শিখতে পারে বা গ্রাফিক্স ডিজাইন অধ্যয়ন করতে পারে। এক্ষেত্রে আমি বলবো এই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যেসব ট্রেনিং সেন্টার গুলো স্টুডেন্টদেরকে গ্রাফিক্স ডিজাইনে শিক্ষিত করবে তারাই। প্রথমে গ্রাফিক্স ডিজাইন শুরু করার প্রথমে তারা চাইলে তাদের স্টুডেন্ট গুলোকে একটি বেসিক কম্পিউটারের বা বেসিক কম্পিউটার রিলেটেড কিছু কোর্স একদিনের হলেও করাতে পারে। এটা আসলে এত আহামরি বিষয় নেই। যে ব্যক্তি গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছে বা আগ্রহী সে অবশ্যই কম্পিউটার রিলেটেড বিষয় জানতে খুবই ইচ্ছুক। সে নিজের ইচ্ছাতেই কম্পিউটার বেসিক সংক্রান্ত তথ্য জেনে নিতে পারে, অথবা যদি ট্রেনিং সেন্টারগুলো তাদেরকে একটু সুযোগ করে দেয় অবশ্যই তারা পারবে। সেক্ষেত্রে আমি বলতে চাই যেটি কাইসান ভাই অনেকভাবেই বলেছেন যে পার্ট টাইম জব হিসেবে এটিকে না নেওয়ার জন্য। আমি বলবো আসলে বিষয়টাকে এত জটিল করে না দেখা উচিত। পার্ট টাইম জব হিসেবে না নিলেও যারা গ্রাফিক্স ডিজাইন বেসিক বা বিগিনার তারা হয়তো তাদের ইন্টার বা এইচএসসি শেষ করে প্রথমত গ্রাফিক্স ডিজাইনের দিকে ঝুঁকে থাকে, তখন আসলে তাদের কোনো জব করার প্রয়োজনীয়তা নেই, তারা ফুল টাইম হিসেবে গ্রাফিক্স ডিজাইনকে নিতে পারে। আর যেহেতু বলছেন গ্রাফিক্স ডিজাইনের সাথে বেসিক কম্পিউটারের যে সম্পর্কটা রয়েছে, বেসিক কম্পিউটার শিখতে হলে প্রথমত কম্পিউটার রিলেটেড সবকিছু তাকে জানতে হবে, কিভাবে মাউস অপারেট করতে হয়, কিবোর্ডের শর্টকাট গুলা, ইউজার ফ্রেন্ডলি কম্পিউটার কিভাবে ইউজ করা যায়, এবং গ্রাফিক্সের সফটওয়্যার গুলো কিভাবে সে ইজিলি ইউজ করতে পারবে, সেগুলো ইনস্টল করতে পারবে। এই বিষয়টিতে আসলে আমাদের সেন্টারগুলোতে বা ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে স্টুডেন্টরা নিজে থেকে এটি দক্ষতা অর্জন করতে পারে। এছাড়াও আমি বলতে চাচ্ছি যে প্রথমত গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে আমরা গ্রাফিক্স ডিজাইনটি কি সেই সম্পর্কে আমাদের একটি বেসিক আইডিয়া নিতে হবে। গ্রাফিক্স ডিজাইনটি হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি লেভেলটিকে আপনি যেভাবে আপনার কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করতে যাবেন সেটি আপনার ডিজাইন হয়ে আপনাকে আউটপুট দিবে। এখন নিজের ক্রিয়েটিভিটি বাড়তে চাইলে আপনাকে অবশ্যই ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার জন্য আপনাকে যে ট্রেনিং সেন্টারগুলোতে যেতে হবে তারা আপনাকে আসলে গ্রাফিক্স ডিজাইন শেখাবে না, তারা আপনাকে কিভাবে সফটওয়্যারটি আপনি অপারেট করতে পারবেন সেটি আপনাকে শেখাবে। সফটওয়্যার অপারেট শিখে আপনার থেকে টুলবার সংক্রান্ত সকল আইডিয়া নিয়ে আপনার থেকে নিজের ডিজাইনটি নিজে থেকে আপনার থেকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে নিজের বাসাতে বা যেখানে আপনি কাজ করেন না কেন সেখানে আপনার থেকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন, এটি হচ্ছে মূল কথা। ধন্যবাদ। জি, আমাদের কাছে একটা প্রশ্ন আসছে, অ্যানিমেশন আর গ্রাফিক্স এর মধ্যে পার্থক্য আছে কিনা? আমি বলবো অ্যানিমেশন এবং গ্রাফিক্সের মধ্যে পার্থক্য নেই, দুটি আসলে একই জিনিস, কিন্তু বিষয়টা হচ্ছে দুটি আলাদা হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আপনার সেক্টর হবে ডিজাইনিং, এবং ডিজাইনটিকে আপনি আউটপুট করে ক্লায়েন্টকে দিবেন। এবং যদি আপনি অ্যানিমেশন শিখতে চান আপনার থেকে গ্রাফিক্সের সাথে যে ক্রিয়েটিভিটি পাচ্ছেন সেটির সাথে আপনাকে অন্য একটি ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। এক্ষেত্রে দুটি সফটওয়্যার আপনার থেকে জানতে হবে। দুটি সফটওয়্যার যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি অ্যানিমেশন করতে পারবেন খুবই সহজেই। জি, আরেকটা বিষয়, যে আমরা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, আমরা বেসিক্যালি লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এই জাতীয় ডিজাইন গুলাতেই থাকি। কিন্তু আমি যদি ভুল না বলি, পিএইচডি আছে, ইউআই ইউএক্স আছে,
গ্রাফিক ডিজাইনে কিন্তু এই জাতীয় অনেক ভালো কাজ করার মতো প্লেস আছে, এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এগুলোর চাহিদা কেমন, বা এই যে আমরা শুধুমাত্র নিজেদেরকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলছি যে লোগো ডিজাইন করবো অলওয়েজ, বা আমরা নিজেকে আস্তে আস্তে একটু এগিয়ে নিচ্ছি না। তো আমরা আসলে কিভাবে করলে একদম বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যেতে পারি, এবং এগুলোর মার্কেট প্লেস ডিমান্ডটা কেমন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক এগুলোর ডিমান্ড কেমন আছে, বা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছে, ডিজিটাল মার্কেটিং শিখছে, তাদের সাথে গ্রাফিক ডিজাইনাররা কিভাবে পাল্লা দিচ্ছে? জি, আসলে এই বিষয়টি হচ্ছে বর্তমানে অনলাইন সেক্টরে আমাদের যে অবস্থা রয়েছে, বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা ধরে থাকি, সেক্ষেত্রে ডিজাইনার প্রচুর বের হচ্ছে আমাদের। প্রতি বছরই অহরহ ডিজাইনার আমরা পাচ্ছি, কিন্তু মানসম্পন্ন ডিজাইন কিন্তু অল্প মানুষই দিতে পারছে। আপনি ফাইবারে গেলে ভালোভাবে লক্ষ্য করতে পারবেন, freelancer.com-এ গেলেও লক্ষ্য করতে পারবেন। আপনি মানসম্মত ডিজাইন বাংলাদেশ থেকে বা বাংলাদেশের যে ডিজাইনার আছে তারা কিন্তু ভালোভাবে দিতে পারতেছে, কিন্তু হচ্ছে যেই লিমিটেশনটি আমাদের মধ্যে আছে সেটি হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে গ্রাফিক্স ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার জানা নেই, বা লোগো সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিভাবে ক্রিয়েটিভ লোগো বানাতে হয় এই ধরনের কোনো আইডিয়া আমাদের নেই। এই বিষয়গুলোর দিকে আমাদের আসলে লক্ষ্য দিতে হবে। এগুলো লক্ষ্য দেওয়ার জন্য আমাদের করতে হবে সম্পূর্ণরূপে প্র্যাকটিস। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন অত ভালো আপনি ডিজাইনার হতে পারবেন। এবং আপনি বলছেন আমাদের যে ইউআই ইউএক্স আছে, এবং আমাদের অ্যানিমেশন আছে, এবং আমাদের হচ্ছে পিএসজি আছে। ভিএসজি আছে, আরো অনেক ধরনের আমাদের সেক্টর রয়েছে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে। আসলে আমাদেরকে প্রথমে বেসিকটি শিখতে হবে। বেসিক শেখার পরে আমরা ধীরে ধীরে আগাতে থাকবো। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি একটি সফটওয়্যার শিখে বসে থাকেন তাহলে কিন্তু হবে না, আপনার থেকে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে। প্রতিনিয়ত নতুন নতুন সফটওয়্যার আসছে বিশ্বে, আমাদের সাথে নতুন নতুন সফটওয়্যার আমাদেরকে দিচ্ছে ভালো ভালো সফটওয়্যার কোম্পানিগুলো। আপনি কিভাবে সফটওয়্যারগুলো ব্রাউজ করে নতুন ডিজাইন পেতে পারেন এবং ইজিলি কাজ করতে পারেন, এগুলো নিয়ে আপনাকে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে। রিসার্চের মাধ্যমে আপনার সফটওয়্যার গুলো জানতে হবে। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেছেন, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইন থেকে আপনি আপনার মোশন গ্রাফিক্সে চলে আসুন। মোশন গ্রাফিক্স শিখেছেন, ঠিক আছে, আপনি ইউজার ইন্টারফেস ডিজাইনে চলে আসেন, যেটাকে আমরা ইউআই ডিজাইন বলি। এভাবে আপনি আগাতে থাকেন। এভাবে আপনি ডিজাইনিং শুরু করেছেন লোগো দিয়ে, ফ্লায়ার ডিজাইন করেছেন, ব্যানার ডিজাইন করেছেন, ইজ গুড। আপনি চাইলে এবার আপনার ওয়েব ডিজাইনের দিকেও যেতে পারেন। যেহেতু আপনি ডিজাইন সেক্টরে রয়েছেন, ডিজাইন সেক্টরের সকল কিছু আপনাকে শিখতে হবে। এছাড়া আপনি যদি বিশ্ব মার্কেটে এর সাথে কম্পিটিশন করতে চান তাহলে কিন্তু পোষাতে পারবেন না। বাংলাদেশ থেকে যদি আমরা বিশ্ব মার্কেটের অবস্থা দেখে থাকি, তাহলে যে ডিজাইনগুলো দেশের বাইরে রয়েছে বা ডিজাইনার গুলো রয়েছে, তারা কিন্তু সকল বিষয়ে এক্সপার্ট হয়ে তারা ডিজাইনিং শুরু করে থাকে। আপনি তাদের যে লোগো ডিজাইন গুলো রেখেছে, আপনি দেখতে পাবেন একজনের লোগো ডিজাইনের সাথে অন্যজনের লোগো ডিজাইনের কোনো মিল নেই। তাদের আইডিয়া গুলো সম্পূর্ণ ক্রিয়েটিভ ভাবে থাকে। ক্রিয়েটিভ লোগো ডিজাইন করতে না পারলে তারা ক্লায়েন্ট থেকে অর্ডারও নিয়ে থাকে না। এটা আপনি লক্ষ্য করে থাকবেন। এভাবে আমাদের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেন আমরা ভবিষ্যতে ডিজাইনিং শুরু করতে চাইলে প্রথমে আমরা ডিজাইনিং সফটওয়্যার সম্পর্কে, ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার কোনটা সেটা আমরা রিসার্চ করব, কিভাবে ডিজাইন শেখা যায় সেটি আমরা রিসার্চ করব, কিভাবে আমরা প্র্যাকটিস করলে আমাদের ডিজাইন বেটার হবে সেগুলো আমরা রিসার্চ করব। এভাবেই আমরা আমাদের সেক্টরটিকে আরো উন্নত করতে পারি, এবং একটি সেক্টরে বসে না থেকে সকল কাজ ডিজাইনিং সেক্টরে যা আছে সব আমাদের শিখতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। মানে আমরা যখন কাজ শেখা শুরু করব তখন আমরা খুব বেসিক লেভেলে থাকবো, কিন্তু বেসিক লেভেলটা আমরা শিখে শিখে আস্তে আস্তে নিজেদেরকে অ্যাডভান্সে নিতে থাকবো, এবং আমরা কখনো স্যাটিসফাইড হতে পারবো না যে না আমি এবার থেমে যাব, আমার আর শিখতে হবে না। এমন হলে চলবে না, বরং আমি ডেইলি নিজেকে আপডেট করব, ডেইলি শিখতে থাকবো, এবং নতুন নতুন শিখার কারণে আমি একদিন অনেক প্রফেশনাল, যেটাকে আমরা বলি, অনেক বেশি প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবো। এবার আমরা কাইসান ভাইয়ের কাছে একটু যেতে চাই। আমাদের অনেক ভাই প্রশ্ন করেছেন একদম। আমি জানি আপনি শখের বসে ইউটিউব দেখে বা বিভিন্ন ভাবে আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন। তো আমাদের অনেক ভাই জানতে চেয়েছেন একদম শুরুতে যারা আছে তারা কিভাবে শুরু করবে, মানে অনেকেও আসলে শুরু করতে চায় বাট জানেই না কিভাবে স্টার্ট হবে আমার যাত্রা। তো যদি বলতেন যে আমরা আসলে শুরু করব কিভাবে, এবং যদি আমার ফিনান্সিয়াল ব্যাকআপ ভালো থাকে তাহলে তো অবশ্যই আমরা বিভিন্ন ইনস্টিটিউটে যেতে পারি। যদি আমার ফিনান্সিয়াল ব্যাকআপ ভালো না থাকে তাহলে স্পেসিফিক আহ, কোনো রিসোর্স আছে কিনা যেখান থেকে আমরা শিখতে পারবো, এই ব্যাপারটা যদি একটু শেয়ার করতে। যে আপনার মাইকটা একটু অন করতে হবে। আচ্ছা, আমি এক আপনি মিনিট। ওনাকে আনমিউট করে দেন। জি। ধন্যবাদ মুশফিক ভাই।
খুব সুন্দর এবং যৌক্তিক একটি প্রশ্ন করেছেন যে যাদের আসলে কোনো আইডিয়াই নেই তারা কেমনে স্টার্ট করবেন। দেখেন, আমরা জানি কোনো বিষয়ে যদি স্টার্টিং করতে হয় প্রথমে খুব বেশি আগ্রহী এবং খুব বেশি ইন্টারেস্টেড থাকা লাগে। যাদের খুব বেশি ইন্টারেস্টেড, যারা খুব বেশি ইন্টারেস্টেড গ্রাফিক ডিজাইনিং শিখতে, তারা মূলত আমার আমার সেক্টরটাই বলি, যারা শখের বসে গ্রাফিক ডিজাইনিং শিখতে চান, যারা প্রফেশনালি শিখতে চান না, জাস্ট শখের বসে গ্রাফিক ডিজাইনিং শিখতে চান, আপনারা এখন ইন্টারনেট খুবই চিপ একটা জিনিস। চিপ বলতে মানে খুব কম মূল্যে আমরা ইন্টারনেট পাচ্ছি। তো আপনারা প্রথমে ইউটিউব থেকে প্রাইমারি লেভেলের যে বেসিক লেভেল বলেন, প্রাইমারি লেভেলের গ্রাফিক ডিজাইনিংটা একটু দেখতে পারেন। যদি আপনাদের মানে ফিনান্সিয়াল অত বেশি প্রবলেম না হয়, দেন আমার সাজেশন থাকবে আপনারা কোন একটা ভালো মানের ইনস্টিটিউশনে যাবেন, ওখান থেকে ওনাদের থেকে বেসিকটা শিখতে পারবেন। আর যদি মনে করেন না আমার ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো, প্লাস আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ ইনস্টিটিউশনে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা গ্রাফিক ডিজাইনিং শিখান ইনস্টিটিউশন অনেক দূরেও হয়। তো এক্ষেত্রে অনেকের জন্য এই বিষয়টা প্রবলেম ক্রিয়েট করে। তবে এখানে আমরা যা করতে পারি, প্রথমত আমরা ইউটিউবের সাহায্য নিতে পারি। ইউটিউবের মধ্যে অনেক চ্যানেল আছে, খুবই রিনাউন্ড কিছু চ্যানেল আছে যারা খুব ভালো গ্রাফিক ডিজাইনিং শেখায়। আবার অনেক চ্যানেল, বাংলা চ্যানেলও আছে যারা গ্রাফিক ডিজাইনিং এর A to Z, মানে যেগুলো খুব বেশি নিডেড ওই বিষয়গুলো নিয়ে কথা বলে। আর এটিও যদি আপনি করতে না চান, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনার আশেপাশে আহ, আহ, যদি প্রেসের দোকান থাকে কিংবা যদি কোনো গ্রাফিক ডিজাইনার থাকে, ওনাদের সাথে একটু বেশি উঠা বসা করবেন। ওনাদেরকে মাঝে মাঝে খুব বেশি আহ, মানে ওনাদেরকে নাস্তা করাবেন, ওনাদেরকে পাম দিবেন, ওনাদের সাথে থাকবেন, এক কথায়। তো ওনাদের সাথে যখন আপনারা থাকবেন, তখন ওনাদের থেকে আস্তে আস্তে ধীরে আপনারা কাজটা শিখে আদায় করে নিতে পারবেন। কারণ দেখা যায় ইউটিউব থেকেও শিখতে কিন্তু আপনার বেসিক জিনিসটা লাগে, কারণ বেসিক জিনিসটা আপনার মূলত লাগবে। আপনি কম্পিউটার কিভাবে স্টার্ট করতে হয় সেটি জানেন না, এটির জন্য আপনি এটি না জেনে আপনি গ্রাফিক ডিজাইনিং এ চলে আসবেন এমনটা তো না। আপনার আগে কম্পিউটারের বিষয়টা সম্পর্কে জানতে হবে। এই জন্য যদি আশেপাশে কোনো ভালো ডিজাইনার থাকেন, ভালো লাগবে না, মোটামুটি ডিজাইনের মানে ইলাস্ট্রেটরের আইটা বুঝে এমন কেউ থাকলে ওনার কাছে যাবেন, গিয়ে বলবেন, দেখা সাক্ষাৎ করবেন, ওনার সাথে খুব ভালোভাবে মিশবেন, ওনাকে জাস্ট ওনার থেকে দেখবেন তো উনি কাজগুলো কেমনে করতেছে। তো এইভাবে আপনি স্টার্টিংটা করতে পারেন। আদারওয়াইজ আপনি ইউটিউব দেখতে পারেন, আপনি কোনো একটা ইনস্টিটিউশনে যেতে পারেন, কিংবা আমি যেভাবে বললাম যে কোনো ভালো ডিজাইনার থাকবে, ওনার সাথে আপনি কথা বলে আপনি শিখতে পারবেন। এবং আমার পক্ষ থেকে আরেকটা আহ, মানে নিউজ আমি দিতে চাই, যারা গ্রাফিক ডিজাইনে খুব বেশি আগ্রহী, যারা শুধুমাত্র সুন্নিয়তের খেদমতে নিয়োজিত থাকবেন, এমন যাদের মানে কি বল ইচ্ছা আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব বেসিকটা শিখিয়ে দেওয়ার জন্য। জি। ধন্যবাদ। আমি আরেকটি সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা যারা বেসিকটা জানি বা বেসিকটা শিখেছি, আমরা আমাদের আইডিয়া জেনারেট করার জন্য আমরা কিভাবে কাজগুলো আগাতে পারি? এবং আমাদের আশেপাশে আমরা অনেক সময় দেখি যে অনেকগুলো প্রতিষ্ঠান শিখাতে চায়। তো শিখাতে চাওয়ার পরে আমরা অনেক সময় দেখা যায় আমরা খুব আগ্রহী থাকি, যার কারণে আবেগের বশবর্তী হয়ে আমরা তাদের প্রসপেক্টাস দেখি না, তারা কি শিখাবে, কোন কোন সফটওয়্যার শিখাবে, কেমন কাজ শিখাবে, না দেখে 12, 15, 20 হাজার টাকা দিয়ে সেখানে ভর্তি হচ্ছি। তো আদৌ আহ আমাদের গ্রাফিক ডিজাইন শেখার যে কোর্সগুলো, সেই কোর্সগুলো শেখার জন্য কেমন প্রতিষ্ঠান হওয়া দরকার? আপনি বললেন যে আমরা আশেপাশে যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের থেকে শিখতে পারি। হ্যাঁ, এটা খুব ভালো একটি প্রস্তাব, কিন্তু এই ক্ষেত্রে যদি আমার পাশে কারো থেকে শিখতে গিয়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ বর্তমানে যে এই সেক্টরে মানুষকে ঠকানোর একটা ভালো অবস্থা তৈরি হয়েছে, যে আমি শিখাবো, শুধুমাত্র আমি ইলাস্ট্রেটরে কিছু কাজ শিখাই দিব বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শিখাই দিব, আমি 5 থেকে 7 হাজার টাকা নিয়ে ফেলতেছি। বললাম যে ফাইবারে প্রচুর কাজ আছে, আমি ফাইবারে সার্চ করে দেখাই দিলাম, দেখো অমুকে এত টাকা কামাচ্ছে, অমুকে এত টাকা কামাচ্ছে। এখন একজন নতুন ছেলে এসে কিন্তু জানে না যে গ্রাফিক ডিজাইনের সেক্টরটা কত বিশাল বা একটা কোর্সের ফি কেমন হওয়া উচিত। অনেক সময় তারা জানে না, এই ক্ষেত্রে তাদের করণীয় কি হতে পারে? এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইংরেজি জানার কোনো ভূমিকা আছে কিনা এই ক্ষেত্রে? ধন্যবাদ মুশফিক ভাই। আপনার একটা কথা শুনে আমার খুবই মানে কি বলতাম,
হাসি চলে আসছিল যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এই বিষয়টা শিখায় অনেকে। আসলে দেখেন, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে খুব শর্ট একটা আমি টিপস দিয়ে যাই। গুগলে যাবেন, গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এরপরে ওখানে আপনার ছবিটা আপলোড করবেন, ওনারা নিজে থেকে আপনাকে রিমুভ করে দিবে ব্যাকগ্রাউন্ড। তো এটার জন্য কোনো ইনস্টিটিউশন কিংবা কোনো বড় ভাই কিংবা কোনো গ্রাফিক কিন্তু ডিজাইনারের সেটা দরকার পড়ে না। সেটা শিখিয়ে কিন্তু 3-4 হাজার টাকা নিয়ে ফেলা হচ্ছে হ্যাঁ অনেক হ্যাঁ সময়। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বললাম যে আপনারা যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গ্রাফিক ডিজাইন শিখতে চান, সেক্ষেত্রে জাস্ট গুগল করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, দেখবেন অনেক অনেক সফটওয়্যার আছে, ওনারা নিজে থেকেই ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে, হ্যাঁ খুব সুন্দরভাবে ওনারা রিমুভ করে দিবেন। এটার জন্য গ্রাফিক ডিজাইনারের কোনো প্রয়োজন নেই। আর গ্রাফিক ডিজাইনারের কাজ শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এমনটাও না। সো আমি রিলেটেড প্রশ্নতে আসছি। আমাকে বলা হয়েছে গ্রাফিক ডিজাইনিং টা কোন কোন বিষয়গুলো খুব বেশি জরুরি, বা কি কি বিষয় আমরা শিখতে পারি। তো দেখেন, ইনস্টিটিউশনের প্রসপেক্টাস যেটা আছে সেটা পড়ার পরও অনেকে প্রতারিত হচ্ছেন। এমনটা না যে প্রসপেক্টাস অনুযায়ী সবাই শেখায়, এমনটা না। তো জি। আগে যে ইনস্টিটিউশনে আপনি ভর্তি হওয়ার জন্য মনস্থির করেছেন, সেই ইনস্টিটিউশনটার ব্যাপারে খোঁজ খবর নেবেন, তার রিভিউ দেখবেন। আর এখন ইন্টারনেট আমাদেরকে খুব সহজ করে দিয়েছে কাজটা। আপনি তাদের ফেসবুক পেজে দেখতে পারেন, তাদের রিভিউ দেখতে পারেন, এবং আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারেন। যদি রিভিউ ভালো থাকে, যদি আস্থাভাজন হয়, সেক্ষেত্রে ওনাদের থেকে শিখতে পারেন। আর আরেকটি বিষয়, গ্রাফিক ডিজাইনিং যেটা আছে, গ্রাফিক ডিজাইনিং মূলত শুধুমাত্র একটা ডিজাইন, জাঁকজমকপূর্ণ ডিজাইন করে দেওয়াটা গ্রাফিক ডিজাইন না। গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনার একটা আইডিয়া জেনারেট করতে হবে। এই ডিজাইনটা কেন এসেছে, এই লোগোটা আপনি কেন করেছেন, এইটার পিছনে আপনার একটা আইডিয়া অবশ্যই থাকা লাগবে। যেমন ধরেন, কয়েকটি বিষয়, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান, সেক্ষেত্রে কয়েকটি বিষয় আপনি কখনো করতে পারবেন না। এই বিষয়গুলো আপনাকে অলওয়েজ, মানে প্রত্যেকটা সময় আপনাকে এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত ফন্ট ব্যবহার। আমরা মনে করি কি, আপনি একটা ফন্ট ইউজ করলাম, আমি গ্রাফিক ডিজাইনার, আমি একটা ডিজাইনের মধ্যে লেখা আছে 5 লাইন, আমি 5 লাইনে 5টা ভিন্ন ফন্ট ইউজ করলাম। এটা কখনোই করা যাবে না। যত সিম্পল রাখবেন ডিজাইন, তত বেশি সুন্দর, তত বেশি আকর্ষণীয় হবে। আপনি একটু আন্তর্জাতিক ডিজাইন গুলো দেখবেন, ওরা সাদা সিধা ডিজাইন করেছেন। এই ডিজাইন গুলো দেখতে এত চমৎকার লাগছে যে আপনি বাংলাদেশের কোনো, মানে জাঁকজমকপূর্ণ যে ডিজাইন গুলো করে, তার সাথে একটাও মিল পাবেন না। সোফার আমার মানে অ্যাডভাইস বলেন, মতামত বলেন, যাই বলেন, আপনি অলওয়েজ চেষ্টা করবেন আন্তর্জাতিক যে ডিজাইন গুলো আছে সেগুলো ফলো করার। এর পরবর্তীতে গিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন। অতিরিক্ত ফন্ট ব্যবহার কখনো করা যাবে না। এর পরবর্তীতে সে ভুল কালার নির্বাচন, মানে রং কালার কম্বিনেশন কখনো করা যাবে না। কালার কম্বিনেশন বা কালার নির্বাচনটা গ্রাফিক ডিজাইনিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে আপনার কালার কম্বিশনের উপর বোঝা যাবে আপনি কত বড় মাপের, কত অভিজ্ঞ একজন ডিজাইনার। তো কালার কম্বিনেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। এর পরবর্তীতে যদি আসি, সেক্ষেত্রে স্টক ইমেজের ব্যবহার। আমাদের ডিজাইনাররা দেখা যায় কি, সময়ের অভাবে, টাইম ম্যানেজমেন্টের অভাবে ওনারা ডিজাইনকে শুধুমাত্র ছবির উপর একটা ছবি, দুইটা ছবি অ্যাড করে দেন, আর ফন্ট ব্যবহার করে ডিজাইন বানিয়ে দেন। এটা কখনো করা যাবে না। স্টক ইমেজ ইজ টোটালি অ্যাভয়েডেড। আপনি কখনো স্টক ইমেজ ব্যবহার করবেন না। কারণ কি, যখন আপনি স্টক ইমেজ ব্যবহার করবেন, প্রিন্ট কোয়ালিটি খুবই খারাপ আসবে। বিলিভ মি, খুব বেশি খারাপ প্রিন্ট কোয়ালিটি আসবে। আর স্টক ইমেজ কেন ব্যবহার করবেন? আপনি 16, 17, 18, 20 হাজার টাকার এত মোটা অঙ্কের টাকা আপনি খরচ করেছেন ডিজাইনিং এর জন্য। আর আপনি এত টাকা খরচ করে যদি স্টক ইমেজই আপনার ব্যবহার করতে হয়, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনিং শিখবেন কেন? জাস্ট মোবাইলে তো এখন অনেক অ্যাপস আছে, আপনি ওখান থেকে জাস্ট একটা ইমেজ ইউজ করে ওখানে ফন্টটা ব্যবহার করলেও খুব সুন্দর ডিজাইন হচ্ছে। সো স্টক ইমেজ কখনো ব্যবহার করা যাবে না। এর পরবর্তীতে যদি আসি, পজিশন নির্ণয় ভুল। আমরা দেখা যায় কি, আমরা একটা ডিজাইন করে দিলাম, লোগো গেল ডান পাশে, লেখা গেল বাম পাশে, নাম গেল উপরে, এবং আপনার ফন্ট বা যাই হোক ইম্পর্টেন্ট বিষয়টা দেখা যাচ্ছে খুব ইজিবিজি। এটা হচ্ছে মূলত পজিশনিং এ ভুল। পজিশনিং এ ভুল কখনো করা যাবে না। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়। এর পরবর্তীতে যদি দেখি, এবং সর্বশেষ, অল্পতে হাল ছেড়ে দেওয়া যাবে না। যেটা আমি আগেও বলেছি, আপনার ডিজাইন অনেকের পছন্দ হবে না, কারণ সবার রুচি এক না। হাতের 5 আঙ্গুল যেমন এক না, ঠিক তেমনি সবার পছন্দ এক না। তো আপনি গ্রাফিক ডিজাইনার, একজন দক্ষ গ্রাফিক ডিজাইনারের মূল যে কি পয়েন্ট, সেটা হচ্ছে কাস্টমার দেখে তার পছন্দ এবং তার আইডিয়া জেনারেট কেমন সেটা বুঝে নিতে হবে। তো এটাই হচ্ছে আমার কথা, যে আপনারা
সব সময় চাইবেন খুব সিম্পল, খুব সুন্দর একটা ডিজাইন উপহার দিতে। এবং মুশফিক ভাই আরেকটা প্রশ্ন করেছিলেন, আমার ঠিক মনে পড়ছে না, যদি আরেকটু বলতেন। জি, আমরা এখন জানি উদেমি সহ অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা আহ, মানে আমাদের ইন্টারন্যাশনাল কোয়ালিটির কোর্স গুলো করতে পারি। এবং গুগলে অনেক ভালো ভালো ব্লগ সাইট থাকে বিভিন্ন বিষয়ে। তো এই ক্ষেত্রে আমরা যখন গ্রাফিক ডিজাইন করতে যাব বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হলে আমরা বায়ারের সাথে কনভারসেশনের ব্যাপার থাকে। এই ক্ষেত্রে যদি আমি আমাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিতে চাই, তাহলে ইংলিশের ভূমিকা কতটুকু, ইংলিশ ভাষাটা জানতে হবে কিনা? আচ্ছা, ধন্যবাদ মুশফিক ভাই। আসলে দেখেন, বর্তমানে আপনি যদি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার হালকা পাতলা ইংলিশ জানা থাকা জরুরি। আহ ইংলিশটা মূলত আপনার শুধু গ্রাফিক ডিজাইনিং এ জরুরি, বা গ্রাফিক ডিজাইনার হতে হলে ইংলিশে খুব বেশি এক্সপার্ট হতে হবে এমনটাও না। আপনি হালকা পাতলা ইংলিশ জানা প্রয়োজন। কারণ গ্রাফিক ডিজাইনাররা মূলত আহ মানে হুট করে এসে কেউ গ্রাফিক ডিজাইনার হয় না। আমাদের বর্তমানে গ্রাফিক ডিজাইনার দেখবেন খুব বেশি হাইলি এডুকেটেড পার্সনরাও কিন্তু এখন গ্রাফিক ডিজাইনিংটাকে করছেন শখের বসে। কারণ এটা খুব মজার একটা সেক্টর, বিলিভ মি, অনেক মজার একটা সেক্টর। সো ইংলিশের প্রয়োজনীয়তা যেমন ক্লাস ওয়ানেও আছে, ইংলিশ যেমন ক্লাস টু তেও দরকার, ঠিক তেমনি ইংলিশটা আপনার গ্রাফিক ডিজাইনিং এর জন্য অবশ্যই দরকার। যদি আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনাকে স্টেবল করতে চান, আপনাকে স্টেবিলাইজ করতে চান, সেক্ষেত্রে ইংলিশের ভূমিকা অপরিসীম এবং আহ, মানে অনস্বীকার্য আর কি। ধন্যবাদ। এই ক্ষেত্রে আমরা যদি ইংলিশ ভাষাটা মোটামুটি লেভেলে বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু উদেমি বা এই জাতীয় বড় বড় সেক্টর থেকে আমরা ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং গুলো নিতে পারি। ওখানে অনেক হুম। ভালো ভালো ইনস্ট্রাক্টর আছেন যাদের খুব ভালো রিভিউ আছে, তাদের থেকেও কিন্তু আমরা শিখতে পারি। আমি মঈন ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই। ধরেন আমাদের কাইসান ভাই আমাকে একটা লোগো ডিজাইন করে দিল, বা মঈন ভাই আমাকে একটা ফ্লায়ার ডিজাইন করে দিল। তো ঠিক একই কাজ আমি মোবাইল দিয়ে ডিজাইন করে ফেলতে পারতেছি, তাহলে আমি কেন অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবো বা অ্যাডোবি ফটোশপ শিখবো যখন আমি মোবাইলের ছোটখাটো সফটওয়্যার ইউজ করে লোগো ডিজাইন করে ফেলবো বা ফ্লায়ার ডিজাইন করে ফেলতে পারবো, বিজনেস কার্ড ডিজাইন করে ফেলতে পারবো? তাহলে আমি কেন অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ শিখবো? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আসলে এটাকে এক প্রকার কম্পেয়ারের মতোই হয়ে যায়। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, না আমি আসলে কম্পেয়ার করছি না এটা। না, না, আমি অনেককেও আমরা আবার যখন কাজ জি, জি। করি, না হুম, হুম। অনেককেও যখন দেখা যাচ্ছে আমাদের কাইসান ভাই একটা লোগো করে দিলেন, তো লোগো করার পর ম্যাক্সিমাম ক্ষেত্রে শুনতে হয় যে ভাই এটা তো মোবাইল দিয়েও করা যায়। তাহলে এখন মোবাইল দিয়ে করা যায় মানে দুইটার কোয়ালিটি এবং এগুলোর মধ্যে আসলে তফাৎটা কোথায়, বা মোবাইল দিয়ে আদৌ গ্রাফিক ডিজাইন করা সম্ভব কিনা? না, এক কথায় আমি বলবো মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন বা আপনাদের ডিজাইন রিলেটেড যত কিছু আছে সব কিন্তু মোবাইল দিয়ে সম্ভব না। মোবাইল অ্যাপস এর মধ্যে আমাদের কিছু না কিছু আমাদের লিমিটেশন রয়েছে। যেমন ধরেন আপনি লোগোটা ডিজাইন করলেন, লোগোর সাথে আপনার একটি ওয়াটারমার্ক দিয়ে দিল, বা লোগোটা আপনি হাই রেজলিউশনে ডাউনলোড করতে পারছেন না, আপনার ইমেল প্রয়োজন হচ্ছে, আপনাকে বিভিন্ন ধরনের ওখান থেকে অনলাইন অ্যাড দেখে বা আপনার অনলাইন কার্যক্রমের মাধ্যমে লোগোটি ডাউনলোড করতে হচ্ছে। এক্ষেত্রে যদি অ্যাজ এ ডিজাইনার কেউ মোবাইল দিয়ে লোগো ডিজাইন করতে চায়, আসলে তার লোগো ডিজাইন কতটুকু পারফেক্টলি শেখা হয়েছে সে সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই। আসলে মোবাইল দিয়ে কখনো গ্রাফিক্স ডিজাইন হয় না। দ্বিতীয়ত, আপনি যদি অ্যাজ এ ডিজাইনার লোগো ডিজাইন করতে চান, বা ধরেন আপনাকে কেউ লোগো একটি ডিজাইন করতে দিল, একটি ফ্লায়ার ডিজাইন করতে দিল, কমন পাস বা আপনাকে আশেপাশে থেকে বলবে ভাই এগুলো তো খুব ইজি করা যায়, আসলে তাদেরকে কিছু বলার নেই। তারা হচ্ছে আসলে নিজের যেটা মানে লিমিটেশন রয়েছে সেটি আপনার কাঁধে চাপানোর জন্য এই ধরনের কথাবার্তা বলতে থাকবে। আসলে সেই ধরনের কথাগুলোকে আমাদের ইগনোর করতে হবে। এছাড়া আসলে আর কোনো আমাদের অপশন নাই। অ্যাজ এ ডিজাইনার যদি আপনি মোবাইল দিয়ে আপনার ফ্লায়ার বা লোগো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনার লিমিটেশনটাই রয়ে যাচ্ছে। আমি এটি বারবার বলবো, আপনার লিমিটেশন রয়েছে। আপনি আপনার অন্য একটি ফটো ইউজ করছেন বা লোগোটি খুব ইজিলি ডিজাইন করে ফেলছেন। এক্ষেত্রে আমরাও দেখা যায়, ধরেন কোনো অফিসের কোনো কাজে বলা হলো ইজি আপনি এখন আমাকে এই কার্ডটা ডিজাইন করে দেন বা আমাকে এই ডিজাইনটা একটু চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে আমরাও করে থাকি, মাঝে মধ্যে এই ভুলটি করে থাকি। গুগলে গিয়ে আমরা সার্চ করি অনলাইন লোগো মেকার বা অনলাইন ফ্লায়ার মেকার। আমরা এই ওয়েবসাইটে গিয়ে খুব ইজি আমরা আমাদের সফটওয়্যারটি বা ইউজ করে লোগো ডিজাইন করে নিচ্ছি, ফ্লায়ার ডিজাইন করে নিচ্ছি। এটা আসলে আমাদের ডিজাইন রিলেটেড যে আমাদের অভ্যাস রয়েছে সেটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদের আমাদের সফটওয়্যার ইউজ করার মাধ্যমে লোগো আমাদের ডিজাইন করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার রয়েছে তার চেয়ে সহজে ইউজ করা যায় এমন কোনো সফটওয়্যার বর্তমানে এসেছে কিনা সেটি আমরা রিসার্চ করতে পারি। রিসার্চ করার মাধ্যমে সেই সফটওয়্যারটি ইউজ করার মাধ্যমে আমরা লোগো ডিজাইন করতে পারি।
এর বেশি কিছু না। আসলে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার বিষয়ে আমি সবাইকে বলবো, মোবাইল দিয়ে যে লোগো ডিজাইন করা যায় সেগুলো থেকে নিজেকে দূরে রেখে আসলে ডিজাইন প্র্যাকটিস করাটাই হচ্ছে মূল জিনিস। ধন্যবাদ। যে আমরা যখন আসলে মোবাইলে শর্টকাট ডিজাইনে চলে যাব, তখন আসলে আমাদের সামনে অনেক বড় বড় দরজাগুলো বন্ধ হয়ে যেতে থাকবে। আমরা তখন আর অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ শেখা অফ করে দিব, কারণ আমরা তো মোবাইলে অনেক ভালো ডিজাইন করতে পারতেছি, বাট আমাদের তখন মনে লিমিটেশনসটা হবে থেকে আসলে যাবে। আমাদের তখন আমাদের মনে হবে যে আসলে আমাদের তো পিসি বা আমাদের এত বড় ডিভাইসের কোনো প্রয়োজন নেই, আমরা ফোন দিয়ে সবকিছু করে ফেলতে পারতেছি। আসলে না, যখন আপনি আমাদের দেশের গন্ডি পেরিয়ে যখন আপনি অনলাইনের গন্ডিতে যাবেন, তখন আসলে এই ধরনের অ্যাপস গুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। আপনি এই অ্যাপস এর মাধ্যমে লোগো ডিজাইন করে বা ফ্লায়ার ডিজাইন করে ওখানে আপনি মার্কেটে আপলোডও করতে পারবেন না, কারণ এই রিলেটেড ছবি যখন আপনার মার্কেটে আপলোড করবেন, ওই রেজুলেশনের কারণে ওই অ্যাড বা আপনার যে গিকটি রয়েছে সেটি আসলে তেমন বেশি ট্যাগ বা ইউজ করে আপনি যে রিচটি পেতে চাচ্ছেন সেটিও পাবেন না, কারণ আপনার ফটো রেজুলেশন এবং ওয়াটারমার্কের কারণে যে সকল ছবি আপলোড করা হয় অ্যাড এর মাধ্যমে বা গিগের মাধ্যমে, সেগুলো কিন্তু গ্রহণযোগ্যতা তেমন বেশি পায় না মার্কেট প্লেস গুলোতে। এটি আমি বলতে চাচ্ছি। হুম। এবং মার্কেট প্লেস গুলোতে কিন্তু ভাইয়া এআই ফাইল বা ইপিএস ফাইলের কিছু কন্ডিশনস থাকে, যে আমি তোমাকে দিয়ে কাজ করাবো, তুমি আমাকে তার বিনিময়ে এআই ফাইল দিবা, ইপিএস ফাইল দিবা। আমি যখন মোবাইলে ডিজাইন করব, তখন কিন্তু আমি এই এআই ফাইল হচ্ছে না, ইপিএস ফাইল হবে না আমার ফাইলগুলো হয়তো অন্য কোনো এক্সটেনশনের ফাইল হবে, যেগুলো কিন্তু আমার বায়ার আমার থেকে কখনো নিবে না। এই জি, বেসিক্যালি লিমিটেশনসটা আমার যে থেকে যাচ্ছে। মোবাইল দিয়ে আমাদের যে গ্রাফিক্স ডিজাইন রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি আসলে চাইলে বর্তমানে যে ধরনের অ্যালগরিদম আমরা পেয়ে থাকি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, কিন্তু অ্যাপসে অনেক কিছুই করা যায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর যেহেতু সি প্লাস প্লাস দিয়ে কোডিং করা, সেক্ষেত্রে আমাদের মোবাইল অ্যাপস গুলো কিন্তু লিনাক্স এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল অ্যাপ থেকেও এআই ফাইল সেভ করতে পারবেন, কিন্তু আপনার সেভ করা ফাইলটা ইনক্রিপ্টেড করতে আপনার থেকে অনেক ঝামেলা পোহাতে হবে। আপনার লোগোটি আপনি রি-এডিট করতে পারবেন না। আপনি যখন আপনার লোগোটি আনগ্রুপ করবেন বা আপনি যখন এটিকে পুনরায় এডিট করতে যাবেন, তখন আপনার আসলে অনেক বাধ্যবাধকতার মধ্যে দিয়ে যেতে হবে, আপনি এটিকে এডিট করতে পারবেন না। আসলে মোবাইলের মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব বর্তমানে। আপনি চাইলে লোগোটিকে এআই, পিএনজি সব ধরনের ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, কিন্তু এটিকে যখন আপনি পুনরায় ইউজ করতে যাবেন বা ব্যবহার করতে যাবেন, তখন কিন্তু আপনার অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। এত ঝামেলা আমি বর্তমানে বলতে চাইবো যে সব ধরনের ঝামেলা যেহেতু আপনি বহাল করতে যাচ্ছেন, আরেকটু ঝামেলা নিয়ে আপনি এআইটি বা ইলাস্ট্রেটরের মাধ্যমে লোগোটি ডিজাইন করলেই হয়ে যাচ্ছে। এটি আমি বলতে চাচ্ছিলাম। আহ আমরা মঈন ভাইয়ের কাছে একটা শেষ প্রশ্ন রাখতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আমরা যখন গ্রাফিক ডিজাইন করতে চাইবো, অনেক বেসিক কোশ্চেন থাকে, সেটা হলো আমাদের ল্যাপটপ বা আমাদের পিসির কনফিগারেশনটা কেমন হওয়া দরকার? জি, ধন্যবাদ। আপনি ভালো প্রশ্ন করেছেন। এই রিলেটেড প্রশ্নটা আসলে করার প্রয়োজন ছিল, কেননা আপনি যখন আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপ ইউজ করতে যাবেন, আপনার একটি বেসিক নিড রয়েছে আপনার কম্পিউটারের, যে আপনার পিসিটি আসলে সফটওয়্যারটি রান করতে পারছে কিনা। সেক্ষেত্রে আমি বলবো প্রথমে সবার একটি ইন্টেনশন থাকে যে আমার অনেক হায়ার লেভেলের গ্রাফিক্স কার্ড আলা পিসি প্রয়োজন আছে, আমার 16 জিবি 32 জিবি র্যাম প্রয়োজন আছে, আমার এসএসডি প্রয়োজন আছে অনেক বড়, আমার সি ড্রাইভে জায়গা কমে যাচ্ছে, আমি ডিজাইন করতে পারছি না, আমার পিসি স্লো হচ্ছে। আসলে আমি বলে থাকবো প্রথমে আপনি ওল্ড যে সফটওয়্যার রয়েছে সেগুলো ব্যবহার করেন। প্রথমে আপনি ইলাস্ট্রেটরের সবার শেষ যে ভার্সনটি রয়েছে, মানে সব পুরাতন সেই ভার্সনটি আপনার ডুয়েল কোর পিসিতে ইউজ করেন, যে এই পিসিতে আপনার 4 জিবি র্যাম রয়েছে, একটি হার্ড ডিস্ক রয়েছে ম্যানুয়াল, যেটিতে আপনি সি ড্রাইভ ভাগ করে ইউজ করছেন। আপনি আপনার সি ড্রাইভে যে ইলাস্ট্রেটর রয়েছে সেটি ইনস্টল না করে আপনার এক্সটার্নাল ড্রাইভে আপনার ইলাস্ট্রেটরকে আমি বলবো সবসময় ইনস্টল করার জন্য, তাতে আপনার সি ড্রাইভে যে ক্যাচ ফাইলগুলো তৈরি হয় সেটি আপনার এক্সটার্নাল ড্রাইভে ক্যাচ ফাইলগুলো তৈরি হবে। সেক্ষেত্রে আপনার ইলাস্ট্রেটর স্মুথলি রান করবে, এবং আপনি পুরান ইলাস্ট্রেটর ভার্সনটি ইউজ করে আপনার কাজ শিখে নেন। পরবর্তীতে আপনি যদি একটি ইনকাম সোর্সের দিকে এগোতে পারেন, তখন আপনি একটি ভালো পিসি বা ল্যাপটপ আপনি চাইলে ম্যানেজ করতে পারেন। এক্ষেত্রে সর্বনিম্ন যেই কম্পিউটারের আপনার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটি হচ্ছে আপনি চাইলে ডুয়েল কোর, যেটি 2.0 GHz এর পাওয়ার আপনাকে সাপ্লাই দিতে পারবে, এই ধরনের একটি প্রসেসর সম্পন্ন একটি পিসি ইউজ করবেন। র্যামটি ন্যূনতম 4 জিবি ইউজ করবেন, এবং আপনার সি ড্রাইভের পরিমাণটি সর্বোচ্চ 100 জিবির বেশি রাখতে হবে। তাতে হয় কি, আপনার যখন কম্পিউটারটি স্লো করার বা হ্যাং করার কোনো আপনার অপশনই থাকছে না, কারণ আপনার 100 জিবির মতো আপনার সি ড্রাইভ রয়েছে, আপনার ক্যাচ ফাইলগুলো আপনি তৈরি করতে পারছেন, র্যাম ক্লিনার সফটওয়্যার রয়েছে সেটি ব্যবহার করে আপনার র্যাম ক্লিন করতে পারছেন, সি ড্রাইভের যত অপ্রয়োজনীয় ফাইল রয়েছে সেগুলো আপনি অন্য ড্রাইভে স্থানান্তর করতে পারছেন। এইভাবে আপনি চাইলে খুবই সহজে ইলাস্ট্রেটর রান করতে পারবেন। ইলাস্ট্রেটর রান করার জন্য আসলে প্রথমত আমাদের যে স্টুডেন্টকে বলা হয় যে আমাদের খুবই দারুণ পিসি প্রয়োজন হবে, গ্রাফিক্স কার্ড লাগবে আপনার, আপনি সফটওয়্যার ইউজ করতে পারবেন না, আপনার পিসি স্লো করবে। আসলে এই ধরনের বিষয় থেকে সরে আসতে হবে আমাদের। আমাদের পুরাতন যে ইলাস্ট্রেটর মডেল রয়েছে সেটি দিয়ে আমরা কাজ শিখবো, পরবর্তীতে আমরা আস্তে আস্তে আমাদের পিসি আপডেট করবো, এভাবে আসলে আমরা চালিয়ে যেতে পারবো বেসিক লেভেল।
অনেকে দেখা যাচ্ছে কাজ শেখার আগে মানে প্রায় 50-60 হাজার টাকা খরচ করে পিসি বানিয়ে ফেলে। তো এইটা আসলে অনেকটা অপ্রয়োজনীয়। মানে স্টার্টিংটা আমরা খুব নর্মালি করতে পারি, পরে আমাদের কাজের সাথে সাথে আমরা নিজেকে আপগ্রেড করে নিতে পারি, সাথে নিজের আমরা মানে আমি আপগ্রেড হতে হতে আমার পিসিও আপগ্রেড হবে অনেকটা। এভাবে এই পদ্ধতিতে আমরা আগাতে পারি। জি এই জি, হচ্ছে প্রথমত বিষয়। যদি আপনি আহ, যদি আপনার পিসির বাজেট অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে পিসির বাজেটকে আপনি সংরক্ষিত রাখেন, পরবর্তীতে আপনি পিসি সংরক্ষণ করতে পারবেন। যদি প্রথমেই ভালো পিসি নিয়ে ফেলেন তাহলে কিন্তু মাইন্ড ডাইভার্ট হওয়ার একটা অপশন থাকে। ইলাস্ট্রেটর শিখতে শিখতে আমাদেরকে ধরেন পাশের কেউ বললো যে ভাই তুমি শিখতেছো ইলাস্ট্রেটর, ভালো, তোমার পিসির কনফিগারেশন অনেক ভালো, তুমি অ্যানিমেশনটাও শিখে ফেলো। আসলে কিন্তু এই বিষয়টা তখন আমাদের মাইন্ডে লাগবে যে এই আমার তো এত দামি পিসি আছে, আমার গ্রাফিক্স কার্ড আছে, আমি কেন অ্যানিমেশন শিখতেছি না। এভাবে আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের একটি থেকে আরেকটি প্রোগ্রামে যাওয়ার মাধ্যমে দুটার একটাই শেখা হয়নি। এ ধরনের প্রবলেমটাই বেশি হয়ে থাকে আমাদের, সব একত্রিত আসলে শেখা যায় না। জি, হ্যাঁ, ধন্যবাদ। আমি এবার কাইসান ভাইয়ের কাছে আমাদের আজকের শেষ প্রশ্নটা করতে চাই। আম, করতে পারবেন কিন্তু? আচ্ছা, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আমরা আসলে সবগুলো প্রশ্ন নিতে পারছি না, কারণ অনেকগুলো ওয়েব ডিজাইন রিলেটেড কোশ্চেন আসছে আমাদের কাছে, আরো অনেক বিভিন্ন টপিকে প্রশ্ন আসছে। আমরা সবগুলো প্রশ্ন আচ্ছা নিচ্ছি মুশফিক না ভাই, আমরা। জি ভাই। আমি দেখলাম কয়েকটা ছোটখাটো প্রশ্ন আসছে ডিজাইনিং এর ইনক্লুডেড। ওয়েব জি, ডিজাইনিং যেগুলো আছে সেগুলো তো আমরা পরবর্তী সেশনে দেখবো ইনশাল্লাহ, বাট ডিজাইনিং রিলেটেড কয়েকটা প্রশ্ন আসছে ছোটখাটো। যদি আপনি একটু প্রশ্নগুলো আমাদের দর্শকদের সুবিধার্থে একবার করতেন। খুবই ছোট প্রশ্ন আমি দেখলাম, বাট এখন আহ, আচ্ছা, আমরা আসলে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, যেমন অ্যানিমেশন আর গ্রাফিক্স এর মাঝে পার্থক্য আছে কিনা, এই ব্যাপারটা আমরা এটা শুনেছি এটা অলরেডি। মঈন ভাই, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। গ্রাফিক্স এর কোন টপিকটা জরুরি, এরকম একটা প্রশ্ন আসছে আমাদের কাছে। তো আমরা আসলে গ্রাফিক্স এর টপিক গুলা নিয়েও কিন্তু কথা বলেছি, যে আমরা কিভাবে স্টার্ট করব। আমি আশা করি উনি এই ব্যাপারটাই জানতে চেয়েছেন। যে তারপর এক্ষেত্রে আমি একটা আরেকটু প্রশ্ন বলতে আসছে। চাই, জি, জি, সেটি হচ্ছে গ্রাফিক্সের অবশ্যই। কোন বিষয়টি নিয়ে মানে তিনি আগাতে চাচ্ছেন, এটি উনি প্রশ্ন করেছেন হয়তো, তাই তো? জি, হয়তো। জি, প্রথমে আমি বলতে চাইবো গ্রাফিক্স যদি আপনি শিখতে চান তাহলে আপনার থেকে গ্রাফিক্সের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা স্কেচ বা আপনার অন্যান্য যে সফটওয়্যার রয়েছে সেটি টুলবার সম্পর্কে আপনাকে সম্পূর্ণ জানতে হবে। এবং আপনার থেকে কমিউনিকেশনাল ইংলিশ সংক্রান্ত কিছুটা হলেও আপনার ধারণা থাকতে হবে। যদি আপনার কমিউনিকেশন ইংলিশ সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার সফটওয়্যার ব্রাউজ করতে পারবেন না। আপনি যদি সফটওয়্যার ঢুকে দেখেন ব্লেন্ড, আপনি বলবেন আসলে ব্লেন্ড কি, ব্লেন্ড আমি কি কাজে ইউজ করব। ওখানে লেখা আছে আপনি মার্জ করতে পারছেন, মার্জ আপনি কি করবেন, মার্জ সম্পর্কে, মার্জের তথ্য, আপনি যদি মার্জের মানেই না জানেন আপনি মার্জ করবেন কি। এটাই আসলে হচ্ছে এই ধরনের কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যদি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার কাজ করতে চাই। এবং যদি আরেকটি জিনিস আমি অ্যাড করতে চাই, যদি আপনি চান ফ্রিল্যান্সিং করবেন তাহলে তো অবশ্যই আপনাকে কমিউনিকেশনাল ইংলিশ জানতেই হবে, কারণ বায়ার আপনার সাথে আপনার ল্যাঙ্গুয়েজে কখনোই কথা বলবে না। আচ্ছা, আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসছে। মঈনুদ্দিন ভাই করেছেন, সরি, মঈনুল হাসান সজীব ভাই। আমাদের দেশে গ্রাফিক্স রিলেটেড নিয়ে কোনো ভালো সেক্টর আছে কিনা, জব সেক্টর? আচ্ছা জি অবশ্যই আমাদের গ্রাফিক্স রিলেটেড। জি কাইসান ভাই বলুন। না না, মঈন ভাই শেষ করেন, এরপর আমি বলছি, কারণ আপনার থেকে কথা মানে আপনার থেকে যে বিষয়গুলো জানতে পারবো আসলে এগুলো আমি কখনো বলতে পারবো না। তো আপনি বলেন, তারপর আমি যদি কিছু অ্যাড করার থাকে করবো। জি ধন্যবাদ। আসলে গ্রাফিক্স রিলেটেড অনেক সেক্টর বর্তমানে আমাদের তৈরি হয়েছে দেশে। আমাদের গ্রাফিক্স রিলেটেড যে সেক্টরগুলো রয়েছে সেগুলো যুব উন্নয়নের মাধ্যমে শুরু হয়ে থাকে বর্তমানে। যদি কেউ সরকারিভাবে বা আমাদের যে গভর্নমেন্ট রিলেটেড সেক্টর রয়েছে সেখানে যদি জয়েনিং করতে চায় তাহলে তাকে যে বর্তমানে গভর্নমেন্ট রিলেটেড যে আমাদের যুব উন্নয়নগুলো রয়েছে বা টেকনিক্যাল গুলো রয়েছে সেখান থেকে আপনাকে গ্রাফিক্স অধ্যয়ন করতে হবে। সেখান থেকে অধ্যয়ন করার পরে যে সরকারি সার্কুলার গুলো দিয়ে থাকে বিভিন্ন সেক্টরে দেখা যায় গ্রাফিক্স ডিজাইনার বা এ ধরনের কিছু সার্কুলার মাঝে মধ্যে দিয়ে থাকে। অল্প সংখ্যক লোক নেই, বাট তবুও এই ধরনের সেক্টর বর্তমান ওপেন হয়েছে। ভবিষ্যতে আরো দেখবেন আপনি অনেক গভর্নমেন্ট রিলেটেড সফটওয়্যার আছে যে, সরি, গভর্নমেন্ট রিলেটেড অনেক সেক্টর রয়েছে সেখানেও আপনি চান্স পেয়ে যাবেন। এবং বর্তমানে যে সেক্টরটি উন্নত করা হচ্ছে আইটি রিলেটেড, গভর্নমেন্ট রিলেটেড যে সেক্টরগুলো উন্নত করা হচ্ছে সেখানেও আপনি চান্স পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে এবং কাজ করতে হবে, কাজ শিখতে হবে। কাজ শিখে রাখলে অবশ্যই গভর্নমেন্ট রিলেটেড সেক্টরে আপনি চান্স পেয়ে যাবেন। জি, আচ্ছা, ধন্যবাদ। এক্ষেত্রে মঈন ভাইয়ের সাথে হুম। আমি একটু যুক্ত করতে চাই। দেখেন, গ্রাফিক্স ডিজাইনিং এর নির্দিষ্ট কোনো সেক্টর লাগে না বর্তমান, কারণ দেখেন আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, দেখুন ওখানেও গ্রাফিক্স এর প্রয়োজন। আপনি আপনার একটা প্রোগ্রাম সেটেল করবেন, ওখানে আপনার গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন।
আপনি একটা মানে কোন একটা বড় অনুষ্ঠান করছেন, ওখানে আপনার গ্রাফিক্স ডিজাইনিং এর প্রয়োজন। আপনি একটা ইনস্টিটিউশন চালাচ্ছেন, আপনার অবশ্যই অবশ্যই একটা গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। আপনি কোনো মানে প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলো আছে, ওখানেও গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন। ব্যাংকে, ইভেন ব্যাংকে পর্যন্ত গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। আপনি যদি দেখেন প্রাইভেট সেক্টরে, প্রাইভেট যে জব গুলো আছে, প্রাইভেট বিজনেসে পর্যন্ত এখন গ্রাফিক ডিজাইনারের খুব বেশি প্রয়োজন। এবং মানে কোয়ালিটিফুল গ্রাফিক ডিজাইনার না থাকার কারণে বাংলাদেশে অনেক অনেক ইউনিভার্সিটি, অনেক অনেক রিনাউন্ড বিজনেস পার্টি বাইরে থেকে গ্রাফিক ডিজাইনার আনাচ্ছে। এবং এর যদি মনে করেন এটা আমি ভুয়া তথ্য দিচ্ছি, আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। কারণ দেখেন, বাংলাদেশে আমি আগে বলেছি বাংলাদেশের গ্রাফিক সেক্টরটা অনেক বেশি উন্নত। 2015 সালের আগে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কোনো কিছু ছিল না, বাট 2000 আফটার 2015 খুব উন্নত একটা, খুব উন্নত সেক্টর হয়েছে গ্রাফিক ডিজাইনিং। এবং আপনি শুধু বাংলাদেশের কথা না, আপনি ইন্টারন্যাশনালি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। আর বাংলাদেশে অ্যাচিভ করা যাবে না এমন না। আমরা বলছি বাংলাদেশে অনেক অনেক সেক্টর আছে। আমাদের একটা মানে প্রত্যেকটা সেক্টরে ইন মেনি ওয়েজ আপনি কাজ করতে পারবেন, এটাই। আর মঈন ভাই যা বলেছেন তা তো এর উপরে কথা বলার কিছুই নেই। সরকারি ভাবে রিক্রুটমেন্ট থাকলে ওখানে আপনারা সুযোগ পাচ্ছেন, বেসরকারি ভাবেও সুযোগ পাচ্ছেন। তো in everywhere you will get opportunity to be a graphic designer. জি আসলে জি, আমার আমি একটা ছোট কিছু অ্যাড জি করতে চাচ্ছিলাম। জি সেটা হচ্ছে যে প্রথম দিকে প্রশ্ন ছিল যে মানে আর্থিক দরিদ্রতার কারণে কেউ যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় সেক্ষেত্রে সে কি করবে। এক্ষেত্রে জি আমি অ্যাড করতে চাই যে বর্তমানে আমাদের যে সরকারি টেকনিক্যাল গুলো রয়েছে, অ্যাজ এ চিটাঙের পাবলিক গুলোর জন্য বা চিটাঙের যে স্টুডেন্ট গুলো রয়েছে, আমি আমার প্রণীত ভাষায় বলে দিলাম। সেটি হচ্ছে যে আমাদের 2 নম্বর রিলেটেড যে টেকনিক্যাল গুলো রয়েছে সরকারি, সেগুলোতে কিন্তু বিভিন্ন সময় গ্রাফিক্স রিলেটেড, কম্পিউটার রিলেটেড, বেসিক কম্পিউটার রিলেটেড যে কোর্স রয়েছে সেগুলো ফ্রিতে করানো হয়। চাইলে সেখানেও যোগাযোগ করতে পারে। তারা কিন্তু সঠিকভাবে আমাদের গ্রাফিক ডিজাইনটি সেখান থেকে শিখতে পারবে। যেমন 2 নম্বরের বিকেটিটিসি রয়েছে, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল, সেখান থেকেও তারা কিন্তু গ্রাফিক্স রিলেটেড শিখতে পারবে। আমাদের যোগাযোগ রাখতে হবে আজকের এবং এই কলেজগুলো দেখতে হবে। আয়োজনে কুমিল্লা এবং ঢাকা সহ বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক ভাই আমাদের সাথে আজকে অ্যাটেন্ড হয়েছেন। তো এটা আমাদের জন্য আরেকটি পজিটিভ বিষয় এবং আমাদের আনন্দের বিষয় যে শুধুমাত্র চট্টগ্রাম নয়, যদিও ম্যাক্সিমাম অবশ্যই আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভাইয়েরা অ্যাড হয়েছেন এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ডে ইউনিভার্সিটি। আমরা শুরুতে একজন কথা বলছিলাম যে তিনি একটি ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং আমাদের কমেন্ট বক্সে অলরেডি কমেন্ট আসছে যে ফেনী থেকে একজন ভাই দেখছেন, বা এবার বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইয়েরা দেখছেন। তো এই ক্ষেত্রে ওনারা প্রত্যেকেই নিজেদের এলাকায় যে সরকারি ইনস্টিটিউশন গুলো আছেন, সেই ইনস্টিটিউশন গুলোর হেল্প নিতে পারেন গ্রাফিক ডিজাইন শেখার জন্য। জি জি আমরা অবশ্যই। আরেকটা জি আমরা বিষয় মুশফিক ভাই, হুম, মুশফিক ভাই, জি কেসন ভাই। আরেকটা প্রশ্ন এসেছে, আমি দেখলাম যে পিক্সেল অ্যাপের ডিজাইন করা যায় কিনা। জি জি আমি এই এরকম প্রশ্নটা একটা নিয়ে প্রশ্ন আসছিলাম। আসছে। জি জি আচ্ছা, পিক্সেল তাহলে অ্যাপস, মিলে গেল। মোবাইল অ্যাপস। পিক্সেল অ্যাপস যেটা আছে, সেক্ষেত্রে আপনারা ডিজাইন করতে পারবেন। মঈন ভাই যেটা বলেছে যে ডিজাইন গুলা অ্যাপ্রুভ হবে না, ফাইবার বলেন কিংবা freelancer.com যেখানে বলেন, ডিজাইনিং এর কোনো সেক্টরে এগুলো অ্যাকসেপ্ট হবে না। এবং উনি খুব সুন্দর ভাষায় বলেছেন যে মোবাইলে সবকিছু সম্ভব না। এবং আমি একটু যুক্ত করতে চাই যে আমার সাথে এই বিষয়টা হয়েছে যে ডিজাইনটা করা হয়েছে, আমাকে একজনে বলছে আমার একটা ডিজাইনার আছে, সে খুব সুন্দর মোবাইলে ডিজাইন করে। তো সব সময় আবার তো সবকিছু তো পাবলিকলি বলা উচিত না, বা ওনাদেরকে মুখে মুখে বলে দেওয়াটা উচিত না। আমরা কাজে প্রমাণ করি যে আমরা কি করতে পারি। সো ওনাদের জন্য একটা ওপেন মেসেজ, যারা বলে মোবাইলে ডিজাইন করলে করা যায়, সেক্ষেত্রে ওনাদের কাছে আমি অলওয়েজ বলি, ভাই যদি সম্ভব হয় আপনার করা ডিজাইনটা একটু প্রিন্ট দিয়ে দেখবেন, আমারটা প্রিন্ট দিয়ে দেখবেন। মানে যারা গ্রাফিক ডিজাইন পিসিতে করে, ইনস্টিটিউটে করে, ওনাদেরটা প্রিন্ট দিয়ে দেখবেন এবং আপনার মোবাইলের করা ডিজাইনটা প্রিন্ট দিয়ে দেখবেন, দেখেন কোনোটাতে ফুল কিনা মিলাতে পারছেন কিনা। পিক্সেল অ্যাপ নিয়ে যদি একটু বলি, পিক্সেল অ্যাপে অবশ্যই আপনারা ডিজাইন করতে পারবেন যে ছোটখাটো বিষয়গুলো প্রয়োজন। যেমন ধরেন আপনার আজকে একটা প্রোগ্রাম আছে, আপনি আপনার অত বেশি ডিজাইন দরকার নেই, আপনি শুধুমাত্র ছবির নাম অ্যাড করে প্রোগ্রামের ডেট শিডিউল সবকিছু অ্যাড করে আপনি ডিজাইন করতে পারেন। পিক্সেল অ্যাপ অলসো ভেরি গুড সফটওয়্যার ফর মোবাইল ইউজার। ধন্যবাদ। আসলে পিক্সেল অ্যাপ দিয়ে বর্তমানে খুব স্মার্টলি ডিজাইন করা যাচ্ছে, বাট আমাদের যেটা টার্গেট যে আমরা
প্রথমে হয়তো আমরা বেসিক অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর শিখবো, এরপর লোগো ডিজাইন করব, ফ্লায়ার ডিজাইন করব। একসময় আমরা গিয়ে আমরা পিএইচডি করব, ইউআই ইউএক্স করব, হয়তো মোশন গ্রাফিক্স করব। মানে আমরা আমাদের একটা জায়গায় সীমাবদ্ধ না থেকে নিজেদেরকে দিন দিন একটা অন্যতম উচ্চতায় নিয়ে যাব। মানে আমরা যে সেক্টরে কাজ শিখবো, হোক সেটা আপনি গ্রাফিক ডিজাইনের সেমিনারে বসছেন, তাই বলে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন এটা নাও হতে পারে। হতে পারে আপনি ওয়েব ডিজাইন শিখবেন, তখন আপনি বিভিন্ন জাভা স্ক্রিপ্ট আছে, পিএইচপি আছে, এরকম বিভিন্ন ওয়েব যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সেই ল্যাঙ্গুয়েজ গুলো আপনি শিখবেন। মানে একের পর এক আপনি নিজেকে আপডেট করবেন, আপডেটেড রাখবেন। নতুন যেই আপডেট গুলো আসবে, এই অনলাইন সেক্টরে কিন্তু কিছুদিন পর পর আপডেট আসে, সফটওয়্যারের আপডেট আসে, কাজের আপডেট আসে, বিভিন্ন রকম আপডেট থাকে। আপনি সেই আপডেট গুলোর সাথে নিজেকে মানিয়ে নিয়ে আপনি নিজেকে অন্যতম একটা উচ্চতায় নিয়ে যাবেন। তো এখন আপনি যখন আসলে মোবাইলে বেসিক মোবাইল রিলেটেড ডিপেন্ড হয়ে যাবেন, তখন আপনার কিন্তু আসলে নিজেকে যে ছাড়িয়ে নিয়ে যাওয়ার একটা স্বপ্ন, সেটা আস্তে আস্তে নিজের অজান্তে ছোট হতে থাকবে। তো আপনার যদি আপাতত ল্যাপটপ কেনার বাজেট না থাকে, আপনি মোবাইল দিয়ে স্টার্ট করতে পারেন, হয়তো টুকিটাকি নাড়াচাড়া করতে পারেন। কিন্তু বেসিক্যালি যদি আপনি গ্রাফিক্স এর জগতে, ডিজাইনের জগতে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার থেকে পিসি অথবা ল্যাপটপের সহযোগিতা নেওয়া দরকার। এবং পিসি এবং ল্যাপটপের মাধ্যমে আস্তে আস্তে আপনি নিজেকে দিন দিন ডেভেলপ করে আপনি একটা অবস্থায় নিয়ে যেতে পারবেন। আমি কাইসান হ্যাঁ ভাইয়ের কাছে মুশফিক ভাই, শেষ। জি, মুশফিক ভাই, আপনার একটা কাছে আপনার প্রশ্ন সাথে নিয়ে যেহেতু, আসছি। আচ্ছা, এর আগে আমি একটু একটা যুক্ত প্রশ্ন করি আপনার আছে, সাথে। সেই প্রশ্নটা করে হ্যাঁ ফেলি, কারণ হ্যাঁ আমরা হ্যাঁ আসলে হ্যাঁ অনেক রাত হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রোগ্রামও অবশ্যই কমপ্লিট অবশ্যই। করতে হবে। সেটা হচ্ছে আমরা বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ। এবং যদি এই কথা আসলে সবাই একমত হবেন যে আমরা এক সময় মানুষ পাথরে বা বিভিন্ন পাতার মধ্যে লিখতো। প্রায় হাজার দেড় হাজার বছর আমরা পাথরে বা পাতার মধ্যে লিখেছি। এরপর কাগজ এসেছে, কাগজটা আমরা আরো অনেক বছর ইউজ করেছি, বাট খুব শর্ট টাইম আমরা ইবুক পেয়েছি, আমরা অ্যাপস পাচ্ছি। মানে যত দিন যাচ্ছে খুব অল্প সময় আমরা খুব ডেভেলপ হচ্ছি। এবং এখন কিন্তু অডিও বুক বা এই জাতীয় কিছু বাজারে এসেছে। তো এইভাবে ঠিক আমরা দিন দিন খুব দ্রুত আমরা আমাদের প্রযুক্তি ডেভেলপ হচ্ছে। তো আগামীর পৃথিবী, আমরা এক সময় বলতাম ছোটবেলায় যে একটা সময় আসবে সুইচ দিলে খাবার ঘরে আসবে বা কাপড় চোপড় ঘরে আসবে। এখন কিন্তু হচ্ছে, আমরা ঘরে বসে অর্ডার করছি, আমার ঘরে কিন্তু আমার খাবার চলে আসছে। আমরা ফুড পান্ডার কথা জানি, বা এরকম আরো অনেক অ্যাপস আছে। আমরা ঘরে বসে আমরা ক্লিক করছি, আমাদের ঘরের নিচে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। তো এই যে প্রযুক্তির যে উন্নয়ন, আমাদের প্রযুক্তি কিন্তু আর পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যত দিন যাবে প্রযুক্তি এগিয়ে যাবে। তো গ্রাফিক ডিজাইন, আপনি একজন আপনি হয়তো পারেন পেশায় একজন শিক্ষক, বা পেশায় আপনি যে কোনো কিছু হতে পারেন। গ্রাফিক ডিজাইনটা মানে শখের বসে বা নিজের ব্যক্তিগত প্রয়োজনে নিজের ছোটখাটো কাজগুলো স্মার্টলি করার জন্য গ্রাফিক ডিজাইন শেখা যায় কিনা, এবং এটা যদি কখনো নিজের প্রয়োজন হয়, একটা সময় গিয়ে হতে পারে আমার চাকরি চলে গেল, তখন আমি একটা ফাইবার অ্যাকাউন্ট খুললাম এবং আমার খুব ভালোভাবে সেটা এক্সিকিউট করতে পারলাম। হয়তো হতে পারে আমি যে আরেকটা চাকরি পাওয়ার আগ পর্যন্ত এটা আমার একটা অনেক বড় একটা সহায় হলো, বা আমার খুব ক্রাইসিস চলছে এমন সময় কিন্তু আমার এই নলেজটা আমাকে একটা সাপোর্ট দিতে পারে, যে এই যে শখের জায়গা থেকে, নিজের প্রয়োজনের জায়গা থেকে গ্রাফিক ডিজাইনটা শেখা। মানে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন, যে আমরা শুধুমাত্র যে জব করতে হবে বা মানে এটা দিয়ে টাকা আর্ন করতে হবে, এমনটা তো না। আমরা চাইলে অন্য কিছু করতে পারি, পাশাপাশি আমরা নিজের প্রয়োজনে এবং খুব ক্রাইসিস মোমেন্টের জন্য এই এই বিদ্যাটা শিখে রাখতে পারি। তো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবেন, এবং আপনার বাকি আলোচনাগুলো আশা করি আহ আপনি করবেন। আমরা শোনার জন্য অপেক্ষায় আছি। ধন্যবাদ মুশফিক ভাই। আসলে দেখেন, আমি প্রথমে বলেছি, আপনি যদি চান গ্রাফিক ডিজাইনটাকে আপনি পার্ট টাইম কেরিয়ার হিসেবে চুজ করতে পারেন। এক্ষেত্রে হবে কি, আপনি অন্য একটা ক্ষেত্রে এটাকে এটার পাশাপাশি আপনি স্টাডিতে আছেন, আপনি এর পাশাপাশি আপনি টিচিং এ আছেন, আপনি অন্য একটা প্রফেশন আপনি চুজ করতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে যদি ওই প্রফেশনটার সাথে আপনি যুক্ত না থাকেন, আপনি গ্রাফিক ডিজাইনটাকে ইউজ করতে পারবেন। সো প্রত্যেক মানে ইন আ ওয়ার্ড, শুধুমাত্র যে পেশা হিসেবে গ্রাফিক ডিজাইন শিখতে হবে এটা কখনো না। শখ থেকে মানুষ গ্রাফিক ডিজাইন শিখতে পারে, যেমন আমি শিখলাম শখ থেকে, এবং এটা আমার পেশাও নয়। এর পরবর্তীতে আসে দেখেন, আমাদের মুশফিক ভাইও কিন্তু খুব সুন্দর ক্যালিগ্রাফি করছেন এবং খুব সুন্দর ডিজাইন করছেন। ওনারটাও কিন্তু ওনার কোনো পেশা না, শখ থেকেই করছেন। মঈন ভাই যদিও বা একজন ডিজাইনার, উনি কিন্তু এটাকে প্রফেশন হিসেবে নেন নাই। উনি একজন উনি সামান্য মানে
এটাকে নিজের আইডিয়া গ্যাদারের জন্য রেখেছেন, এবং পাশাপাশি উনি কিন্তু একটা প্রফেশনে যুক্ত আছেন, আপনারা যেটি জেনেছেন। পাশাপাশি জিহান ভাই আছেন, যার ব্যাপারে আমরা কথা বলছি, উনিও কিন্তু স্টাডির পাশাপাশি শখের বসে হোক কিংবা যে কোনো ভাবে উনি এই বিষয়টাকে ইউজ করছেন, মানে ওনার জ্ঞানটাকে উনি ইউজ করছেন। তো আরেকটি বিষয়, আপনি মুশফিক খুব সুন্দর কথা বলেছেন উপস্থাপনায়, যে আপনি যখন আপনার কাছে কিছু থাকবে না তখন আপনার এই আইডিয়া বা এই জ্ঞানটা দিয়ে আপনি কিছু আর্ন করতে পারবেন, আপনার সংসার চালাতে পারবেন কিংবা আপনার জীবন চালাতে পারবেন। আসলে দেখেন, জীবনের কোনো অভিজ্ঞতা কখনো কাইসান ভাই, আমি ফিটা একটা যায় না। বিষয় অ্যাড করতে চাচ্ছিলাম জি, জি, যে জি, আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, আমাদের কিন্তু একটা বিষয় থাকে যে ব্লগ পোস্ট করা। আমি যখন কোন একটা ওয়েবসাইটে কোন একটা পোস্ট করি, তখন আমি ফিচার ইমেজ হিসেবে একটা ছবি ব্যবহার করতে হয়। তখন কিন্তু আমার গ্রাফিক ডিজাইন জানতে হয়। বা আমরা যারা ইউটিউব কন্টেন্ট করি, আমাদের সেখানে থাম্বনেল ডিজাইন করতে হয়। বা আমরা যারা ওয়েব ডিজাইন করি, আমাদের কিন্তু আগে একটা পিএসডি ডিজাইন করতে হয়। বা আমরা যারা মোবাইল অ্যাপ ডিজাইন করি, মোবাইল অ্যাপ ক্রিয়েট করি, আমাদের আগে একটা ইউআই ইউএক্স ডিজাইন করতে হয়। তো আমরা আসলে অন্য যে কোনো পেশায় যাচ্ছি, আমরা অন্য যে কোনো অনলাইন সেক্টরে কাজগুলো করছি, বাট আমাদের বেসিক্যালি কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনটা জানতেই হচ্ছে। বা না জানলে কোনো একজন গ্রাফিক ডিজাইনারের আমাদের সাপোর্ট লাগছে, কারণ আমাদের ফিচার্ড ইমেজটা কিন্তু নয়তো আমি বানাচ্ছি, নয়তো আমাকে কেউ বানিয়ে দিচ্ছে। এভাবে আমরা কিন্তু গ্রাফিক ডিজাইন নয়তো নিজে করতে হচ্ছে, অথবা কারো থেকে আমরা হেল্প নিতেই হচ্ছে। তাহলে আমরা তো চাইলে যে মানে আরেকজনের দিকে যাব, যে আমার একটা ছোট কাজের জন্য আমি আমার বন্ধুকে কল দিব যে ভাই এই কাজটা করে দাও, তার থেকে আমি একটু নিজে শিখে নিলে তো এটা আমার জন্য ওই ক্ষেত্রেও কিছুটা সাপোর্ট হয়। জি, জি। খুব সুন্দর কথা আসলে। দেখেন, আমি আগেও বলেছি, আজকে প্রত্যেকটা কথা দুই তিনবার করে বলতে হচ্ছে, প্রশ্ন আসছে তাই। যে দেখেন, গ্রাফিক ডিজাইনটা কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কারণ আপনার প্রত্যেকটা সেক্টরে আপনার গ্রাফিক ডিজাইনিং এর প্রয়োজনীয়তা অনেক বেশি। এই দেখেন, এই ছোটখাটো বিষয় যেগুলা মুশফিক ভাই খুব সুন্দর তুলে ধরেছেন, যে আপনার একটা ছোট একটা এটা কি বলে আপনার ইমেজ লাগছে, বা ছোট একটা ফাইল আপনার আপলোড করতে হচ্ছে, এটার জন্য যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনের কাছে যান, আসলে দেখেন, আমি প্রফেশনাল না, আমি আনপ্রফেশনাল একজন ডিজাইনার, বাট যারা প্রফেশনাল ডিজাইনার ওনারা কখনো আপনাকে ছোটখাটো ইমেজ সেট আপ করে দিবে, এটা কখনো ওনারা করবেন না। এবং সেক্ষেত্রে আপনাদের কাছে আসতে হবে এমন কারো ডিজাইনার যারা মূলত বেসিকটা শিখছে মাত্র, কারণ আমিও এখন কোনো এরকম ইমেজ গুলা সেট আপ করি না। কারণ সময় বলতে মানুষ সবসময় আপগ্রেড হয়, তো যখন সাথে সাথে ডিজাইনাররাও কিন্তু আপগ্রেড হয় ওনারা। তো ওনারা যখন আপডেট হবে তখন ওনারা ছোটখাটো বিষয়গুলো কখনো টাচ করতে চাইবেন না। যেমন ধরেন, এটা আপনি দেখেন, আহ বলতে খুব লজ্জা হয়, আমাদের দেশের বিষয়টা দেখেন আপনি। আমরা মানে আমাদের পড়ালেখা শুরু হয় প্রাইমারি লেভেল থেকে, বাট আমরা সবচেয়ে বেশি ছোট মনে করি প্রাইমারি লেভেলের টিচারদেরকে। কারণ মানে এই বিষয়টা আমাদের মাথায় আমাদের সমাজ এভাবে ঢুকিয়ে দিয়েছে যে যারা প্রাইমারিতে পড়ালেখা পড়ান ওনারা আসলে কিছু জানেন না। আসলে বিষয়টা এমন না, বাট কথা হচ্ছে মানুষ যখন আপডেট হয় তখন ওনারা নিচের দিকে আর আসতে চান না। তো গ্রাফিক ডিজাইনাররা কখনো চাইবেন না উনি বেসিক একটা কাজ আপনাকে করে 2-3 মিনিটের কাজ, বা যেটা খুব কম ওনাদের ওনাদের চাহিদা, এই বিষয়টা ওনারা হাতে নেবেন, এটা কখনো চায় না। সো এটা আমার মানে আমি বলবো আপনারা ছোটখাটো বা বেসিক বিষয়গুলো শিখে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আরেকটা একদম ছোট একটা প্রশ্ন ছিল আমার, এখন মনে পড়লো, যে কোন মানে গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য কোন এটা কি বলে কোন সফটওয়্যারটা ইউজ করতে পারে পিসিতে। সেক্ষেত্রে দেখেন, আমরা প্রথমত অ্যাডোব ইলাস্ট্রেটরের দুইটা ভার্সন আমরা জানি, একটা হচ্ছে সিসি, একটা হচ্ছে সিএস। আপনি যদি সিম্পলি একটা ডিজাইন করতে চান, সিম্পলি শিখতে চান, এবং খুব ইজিলি আপনি সফটওয়্যার ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার চান, সেক্ষেত্রে আই উইল সাজেস্ট গো ফর অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি। কারণ সিসি থেকে সিএস একটু কঠিন, অত বেশি কঠিন এত বেশি ডিফারেন্ট এটা না, বাট সিসি একটু বেশি সহজ। অনেকটা আইফোন মানে অ্যাপল অ্যাপল এবং অ্যান্ড্রয়েড এর মতো ডিস্টেন্স, এত বেশি ডিস্টেন্স না, বাট একটা ডিস্টেন্স আছে। সো আপনারা যদি চান ইজিলি আপনারা ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যারের ডিজাইনার হবেন, সেক্ষেত্রে গো ফর অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি। এবং 2020 2019 এগুলো হচ্ছে 2021 এখন চলে এসেছে। সো আপনারা মানে এগুলার দিকে যেতে পারেন। আর যদি মনে করেন না আমি মানে আমি একটু কষ্ট করে গ্রাফিক ডিজাইন শিখবো, আমার প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, তাহলে গো ফর সিএস। কারণ দেখেন, সিসি যারা ইউজ করে তারা সিএস ইউজ করতে একটু মানে কষ্ট হয়, আর যারা সিএস ইউজ করে তাদের জন্য সিসিটা পান্তা ভাতের মতো। সো দ্যাটস দ্য ডিফারেন্ট অ্যাকচুয়ালি। ধন্যবাদ। If you love to take challenge, you can go for ইয়া, hard, just ওয়েল, like it. ইয়েস, আরেকটা ওয়েল। বিষয় হচ্ছে, আহ,
মানে আমি বলতে চাই যে আমাদের আমাদের যে গ্রুপ আছে, আপনারা ম্যাক্সিমাম আমাদের গ্রুপে অ্যাড আছেন, স্কলার আইটি হাবের গ্রুপে। তো আমাদের স্কলার আইটি হাবের গ্রুপে আমরা 2020 এবং 2021 সালের সফটওয়্যারের আপডেট দিয়ে দিব, এবং সেখান থেকে আপনারা আপনাদের সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। আমাদের যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবত, আমরা আপনাদের জন্য পার্সোনাল এবং যত বেশি সম্ভব আমরা সেশন অ্যারেঞ্জ করার ট্রাই করব, এবং আপনাদের জন্য ক্লাস ম্যানেজমেন্টে কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলাপ করে যাচ্ছি। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হবে সেটা হচ্ছে, আমরাও চাই যে আমাদের ভাইয়েরা কাজ শিখুক, আমাদের ভাইয়েরা কাজ করুক। আমাদের এই প্রজন্ম যারা কাজ শিখতে চায় তারা এগিয়ে যাক। যেমন আজকে মাদ্রাসার অনেক ভাই এসেছেন, এক সময় আহ আহ বা ইউনিভার্সিটি ভাইয়েরা এসেছেন, ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ভাইয়েরা এসেছেন। তো আমরা চাই আমরা সবাই মিলে শিখবো, সবাই মিলে এগিয়ে যাব। তো এই যাত্রার মধ্যে হয়তো মঈন ভাই আমাদের সিনিয়র আছেন, তারপর জিহান ভাই আছেন আজকে, কাইসান ভাই খুব ভালো ডিজাইন করছেন, এবং আমরা কিন্তু ইতিমধ্যে কাইসান ভাইয়ের অনেকগুলো ভালো বুক কভার ডিজাইন দেখেছি। যে মানে কাইসান ভাই ডিজাইন করেছেন, মানে বই আসার আগে বই কি কন্টেন্ট ছিল সেটা পড়ার আগে মানুষ বই অর্ডার করেছে কাইসান ভাইয়ের বুক কভার ডিজাইন দেখে। আমরা কিন্তু এগুলো দেখেছি। তো এটা একটা গ্রাফিক ডিজাইনারের সফলতা, যে তিনি তার হাতের কারুকার্য দিয়ে যে বইয়ের ভিতরটা যেমন সুন্দর, বাহিরটাকে তিনি তেমন সুন্দর করেছেন। আপনি একটা কোম্পানি লঞ্চ করছেন, একটা নতুন স্টার্ট আপ কোম্পানি স্টার্ট করতে যাচ্ছেন, তখন আপনার কোম্পানির লোগোটা সেটা একজন গ্রাফিক ডিজাইনার ফুটিয়ে তুলতে পারে। যে আপনার নতুন জার্নিটাকে আরো বেশি সুন্দর করা, সেটা কিন্তু গ্রাফিক ডিজাইনারের কাজ। তো এরকম অনেকগুলো কাজ থাকে। আপনি যদি মনে করেন যে এটা আমার দায়িত্ব, আমি আসলে কাজ করব দায়িত্বের জায়গা থেকে, যে একজন মানুষ একটা কোম্পানি স্টার্ট করছে, তিনি আমার কাছে আসছেন কিন্তু অনেক বিশ্বাস নিয়ে, যে আমি তাকে একটা ভালো ব্র্যান্ড লোগো করে দিব। বা একজন লেখক কিন্তু নিজের জীবনের অনেকগুলো সময় বের করে একটা বই লিখে বা একটা ম্যাগাজিন বের করে অনেকগুলো মানুষের শ্রমের বিনিময়ে। আপনার কাছে আসা হলো যে একটা বুক কভার করে দেওয়ার জন্য। আপনি যদি এটা মনে করেন যে না, আসছে করে দিয়ে শেষ চলে গেল, সেটা একরকম বিষয়। আরেকটা হচ্ছে না, আসছে আমি তাদেরকে সর্বোচ্চ স্যাটিসফাইড করা পর্যন্ত আমি শান্ত হব না। এই ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট বিষয়। যে আপনি আপনার সর্বোচ্চ আহ আন্তরিকতা নিয়ে যখন আপনি একটা কাজ করবেন, আপনার আন্তরিকতা কিন্তু আপনার কাজের মধ্যে ফুটে উঠবে। তো আমরা আসলে কাইসান ভাইদেরকে সফল দেখছি। এটার রিজন কিন্তু ওনারা খুব বেশি কাজ জানে, ব্যাপারটা যতটুক না ওরকম, তার থেকে বেশি হচ্ছে ওনারা খুব বেশি আন্তরিক। ওনারা কাজ শিখেছেন, কাজ অনেক কেউ শিখেন, কিন্তু সবাই কাজ আন্তরিক ভাবে করেন না। তো কাজ আন্তরিকতার সাথে করা, কাজের সাথে লেগে থাকা, কাজ নিয়ে চিন্তা করা, এই জায়গাগুলো যত আমরা ডেভেলপ করতে পারবো তত আমাদের কাজগুলো সুন্দর হবে। তো আশা করি আমাদের স্কলার আইটি হাবের যে যাত্রা, সেই যাত্রার সাথে আমরা সবাই থাকবো দীর্ঘদিন। আমাদের এই পথ চলার মাধ্যমে আমরা অনেক কিছু শিখবো। কাইসান ভাই এবং মঈন ভাই, জিহান ভাইদেরকে আমরা আরো অনেকবার একসাথে বসবো, একসাথে কথা বলবো, আরো অনেক কিছু শেখার আছে। বিশেষত আজকে আমরা অনেক ডিপ প্রবলেম গুলো নিয়ে আমরা কথা বলতে পারি নাই হয়তো। আমরা খুব বেসিক লেভেলে কথা বলেছি, কিন্তু আমাদের যখন আরেকটু যাত্রা চলবে, একটা সময় গিয়ে আমাদের ডিপ প্রবলেম গুলো আমরা ফেস করতে থাকবো, ঠিক তখন আমরা এভাবে সেশন আয়োজন করে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে হোক বা যে কোনো ভাবে আমরা আমাদের কোর প্রবলেম গুলো নিয়ে কথা বলবো, বা ওনাদের থেকে শিখে নিবো যে আমরা কিভাবে আমাদের কাজগুলো আগাতে পারি। তো আমি কাইসান ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের যারা বেসিক লার্নার্স আছে তাদের সাথে আমাদের আপনার সময়গুলো শেয়ার করার জন্য, এবং মঈন ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। মঈন ভাই আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমাদের বেসিক লার্নার্স থেকে অনেক বেশি সময় দিয়েছেন। তো আমাদের একটা আশা থাকবে যে ইন ফিউচার আমরা অনেক সময় আমরা বিরক্ত করব, আমরা চাইবো আমাদের সাথে আপনাদেরকে বারবার পেতে। আশা করি আপনাদের থেকে আমরা আপনাদের মূল্যবান সময়গুলো আরো যখনই চাইবো আশা করি আমরা পাবো ইনশাল্লাহ। জি, মুশফিক ভাই, সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলে রাখি। আমার মনে হয় না আমার আলোচনা শোনার পর কিংবা এই ভিডিওটা দেখার পর আর কেউ আমার প্রতি, মানে আমাকে আপনাদের সেশনে আনার জন্য অনুরোধ করবেন কিংবা আমাকে রাখার জন্য ওনারা বলবেন, বরঞ্চ বলবেন যে যে ডিসকাশনের কাছেন বা আলোচক থাকবেন সেক্ষেত্রে আমরা আসবো না, এমনটা হতে পারে। কারণ অত বেশি ডিপ ইন ডিপ আলোচনা আমরা করতে পারিনি। বাট মঈন ভাইয়ের কথাটা যদি বলি, মঈন ভাই আসলে খুবই দক্ষ। এবং বাই দ্য ওয়ে, মঈন ভাই কিন্তু আমার টিচার। হ্যাঁ, মঈন ভাই থেকে আমি অনেক কিছু শিখছি, গ্রাফিক আমি ডিজাইনিং আমি বেসিকটাকে তো লা- আমি। আমি লাস্ট এক সপ্তাহ কিন্তু মঈন ভাইয়ের প্রশংসাই শুনে আসতেছিলাম। আচ্ছা, তো মঈন ভাই কিন্তু আমার টিচার, আমার গুরু বলা যায়, যাদের থেকে আমি ডিজাইন শিখছি, যাদেরকে দেখে আমি ডিজাইন শিখছি। তো দেখেন, আহ
লাস্ট বাট নট দ্য লিস্ট, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে, গ্রাফিক ডিজাইনিং রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আমার ইনবক্স খোলা আছে, আপনারা যখনই ইচ্ছা আর আমাকে কাইসান ভাই বলতে কিন্তু পারেন। বলেছেন যে কাইসান ভাইকে মানে গ্রাফিক ডিজাইনারদেরকে, কাইসান ভাইকে না, গ্রাফিক ডিজাইনারদেরকে নাস্তা করাতে, তাদের প্রশংসা করতে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে। তো আপনারা ভালো সম্পর্ক রাখবেন, নাস্তা করাবেন ইনশাল্লাহ। তিনি আপনাদেরকে শেখাতে কখনো কৃপণতা করবেন না। আর মঈন ভাই তো আছেনই। তো আর ওনাদেরকে ইনশাআল্লাহ। ওনাদের সাথে এমন একটি সেশন আয়োজন করার জন্য আমিও অনেক কিছুর দাবিদার। তো আমাকেও আপনারা নিশ্চয়ই ভুলবেন না, এতটুকু আশা আমি করতেই পারি। জিহান ভাইকে একটু আনমিউট করতে যাচ্ছি, জিহান ভাই যদি নিজেকে হ্যাঁ, আনমিউট করে নিতেন। ওয়ান জিহান, অফ দ্য হ্যাঁ, মোস্ট। জিহানের কোনো কথা শুনতেছি না কোনো। এখানে দেখতেছি আমাদের না, কি নাম আছি, বলছে, আমি সবার কাইসান। কথা শুনতেছি আসলে। জিহানের জিহান কোনো ভাই হচ্ছে মতামত যে নেওয়া হলো না, আমি তো ওনার বুঝতেছি না সেশন জিহান হচ্ছে কি। যে পরবর্তীতে উনি সেজন্য না, কিছু আমরা বলতেছি আসলে না। জিহান তো ভাইয়ের কোনো মতামত না, না, দিই না, নাই। তার একটা রিজন হচ্ছে আমরা জিহান ভাইকে আজকে এইভাবে বিদায় করতে চাচ্ছিলাম না, আমরা জিহান ভাই থেকে ফুল একটা সেশন নিব। তো আজকে যদি অবশ্যই। উনি আচ্ছা আচ্ছা, কথা বলে অবশ্যই ফেলেন অবশ্যই। তাহলে উনি কিন্তু আরেকদিন হ্যাঁ। আমাদেরকে সময় দিতে চাইবেন না, হয়তো ফাঁকি দিতে চাইবেন। তাই আমরা কিন্তু আজকে ওনাকে এইভাবে নিতে চাই নাই আর কি। আচ্ছা 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 আচ্ছা, না, আসবো, অবশ্যই। ইনশাল্লাহ আসবো। না, সবাই খুব ভালো ভালো কথা বলছে আল্লাহর মধ্যে। রেহান ভাই অনেক ইউজার ফ্রেন্ডলি, অনেক ভালো ট্রেনার। আচ্ছা মুশফিক ভাই, হ্যাঁ। আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু বলে দেন যে নেক্সট সেশন কখন হতে পারে এবং কোন বিষয়ে আলোচনা হতে পারে। মানে আমি ওয়েট করছি এমন একটা আলোচনা যেখানে আমি বসবো শিক্ষার্থীদের আসনে, আমাদের মঈন ভাইরা থাকবেন, জিশান ভাইরা থাকবেন, সাথে আরো অনেক যারা আছেন ওনারা থাকবেন। তো আমরা আরেকটা সেশন চাচ্ছি আপনার থেকে, আপনার স্কলার আইডি হাব থেকে। আমরা আসলে প্রথমত ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে আজকের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য গ্রাফিক্স লাইস থেকে অনেক বেশি সহযোগিতা করা হয়েছিল। এবং ইন ফিউচার আমরা গ্রাফিক্স লাইসের যে টিম, সেই টিম থেকে আমরা সহযোগিতা চাইবো। এবং আমরা হয়তো ঈদের পরে আমাদের নেক্সট সেশনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা প্রত্যেক সেশনকে আমরা এইভাবে সাজাতে চাই যে আমাদের একজন ইউআই ইউএক্স ডিজাইনার থাকবেন প্রত্যেক সেশনে, এবং একজন মানে নন ইউআই ইউএক্স যেটা বলতে পারি মানে বেসিক ডিজাইনার একজন থাকবেন, এবং একজন ইউআই ইউএক্স ডিজাইনার থাকবেন। বেসিক শব্দটা এখানে ঠিক হচ্ছে কিনা জানি না, মানে ইউআই ইউএক্স ডিজাইনার একজন থাকবেন, আর ইউআই ইউএক্স করেন না এমন ডিজাইনার একজন থাকবেন। তো মানে আমরা ইউআই ইউএক্স স্পেশালিস্ট থাকবেন যারা কিনা বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করবেন, সাথে একজন গ্রাফিক ডিজাইনিং কি বলে স্পেশালিস্ট থাকবেন যিনি বেসিকটা নিয়ে আলোচনা করবেন। কথা হচ্ছে জি জি মূলত এইভাবেই। মুশফিক ভাই জি জি খুব সুন্দর বলেছেন। জি। জি। তো আমরা এভাবে করে আমাদের একের পর এক সেশন গুলো করার ইচ্ছা আছে, এবং আমরা যদি আমাদের আরো প্ল্যান আছে, আমরা ওয়েব ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং, ঠিক এভাবে বিভিন্ন অনলাইন যে সেক্টর গুলা, আমরা আসলে আহ সিদ্ধান্তহীনতায় ভুগি যে আমরা আসলে কোন সেক্টরে কাজ করব, কোন সেক্টর থেকে শেখা শুরু করব, বা আসলে ওয়েব ডিজাইন করব নাকি ওয়েব ডেভেলপমেন্ট করব নাকি গ্রাফিক ডিজাইন করব, কোনটার ফিউচার ভালো বা কোনটা আমার আমার ভালো লাগবে। এরকম অনেকগুলা প্রশ্নের মধ্যে কিন্তু আমরা থাকি সব সময়। তো আমরা আসলে প্রত্যেকটা বিষয় নিয়ে এভাবে একের পর এক সেশন করার ইচ্ছা আছে। এই সেক্টরটাতে আমাদের খুব বেশি লোক প্রয়োজন, এই সেক্টরটাতে আমাদের খুব বেশি উন্নতি প্রয়োজন। কারণ এই জায়গাটাতে আমাদের স্বল্প জ্ঞানের কারণে অনেক সময় দেখা যায় আমরা অনেক কাজ হারিয়ে ফেলছি, অনেক জায়গায় নিজেদেরকে নিজেরা পিছনে ফেলে ফেলছি। সোফার আমার মতে মুশফিক ভাই যেটি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত বলেন কিংবা যাই বলেন, আহ, মানে খুব সুন্দর একটা পয়েন্ট উনি তুলে ধরেছেন। যে মুশফিক ভাইকে ধন্যবাদ, স্কলার আইটি হাবকে ধন্যবাদ। আশা করছি এবং আমার প্রত্যাশা থাকবে স্কলার আইটি হাব খুব শীঘ্রই তাদের নির্দিষ্ট মকসদে পৌঁছতে পারবে, এবং তারা প্রতিনিয়ত তাদের যাত্রাকে আরো সুন্দরভাবে নিয়ে যাবে। আমি সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মঈন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে যারা এসেছেন প্রথম থেকে শেষে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার মুশফিক ইলাহি ফর ইনভাইটিং মি ইন হিয়ার। থ্যাংক ইউ। জি মঈন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ এমন একটি সুন্দর প্রোগ্রাম করে আমাদেরকে কিছু বলার জন্য, একটি প্লেস করে দেওয়ার জন্য। ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরো আসলে অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে যেভাবে সহযোগিতা করা যায়। এবং টাইসান ভাই তো আমাদের রয়েছে, নিজেকে সবসময় ছোট করেই বলে থাকে উনি। আসলে উনি অতটাও ছোট না বা এতটা উনি কম বুঝে এমন না, উনি আসলে অনেক ভালো মানেরই ডিজাইন করে থাকেন, এবং ওনার ডিজাইন গুলো আসলে অনেক খুবই সুন্দর হয়ে থাকে সবসময়। এই আর কি, জিহান ভাই তো আমাদের আছে, সবসময় থাকবে, সবসময় সাপোর্ট দিয়ে যাবে আমাদেরকে। ওয়ান অফ দ্য আপনাকে মোস্ট বড় বলে প্রফেশনাল। বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়।
তো আসলে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমরা প্রায় সময় বলি যখন একটি গাছ বড় হয় সে গাছের যে মানে ধারণ ক্ষমতা, বাতাসের সাথে তার যে ধারণ ক্ষমতা সেটা কিন্তু গাছের বাড়তে থাকে আস্তে আস্তে। তো মানে বাতাস সহ্য করার ক্ষমতা। তো আসলে আমাদের কাইসান ভাই বা জেহান ভাই বা যারাই বলি আমরা, বা যারা আসলে কাজ করতে করতে একটা পর্যায়ে চলে যান, তারা আসলে কখনো নিজেকে জাহির করতে চান না, তারা নিজেকে লুকাতেই ভালোবাসেন। তো বা বিনয়ী থাকা এটা আসলে অনেক বড় একটা গুণ। তো আমরা সেই গুণান্বিত একজন মানুষকে দেখছি। তো আমরা আশা করি আমরাও যখন কাজ শিখবো, কাজ জানবো, তখন আমরা ঠিক এভাবে বিনয় নিয়ে আরেকজনকে শেখাতে চাইবো, বা আমাদের কমিউনিটির জন্য কিছু করার জন্য আমরা তখন ট্রাই করবো ইনশাল্লাহ। কাইসান ভাইকে ধন্যবাদ, মঈন ভাইকে আরেকবার ধন্যবাদ, জিহান ভাই সহ যারা আমাদের সাথে ছিলেন পুরো সময়টা জুড়ে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, প্রশ্ন করেছেন, শিখতে চেয়েছেন, শিখাতে চেয়েছেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।